আসসালামু আলাইকুম। প্রমোশন মিক্সের পক্ষ থেকে এক্সেল এর দ্বিতীয় সেশনে আপনাদেরকে স্বাগতম। এই সেশনে আমরা শিখব অ্যাডভান্স লেভেলের বেশ কিছু টুল সম্পর্কে। শুরুতেই আমরা চলে আসি বেসিক ইফে। বেসিক ইফ রিলেটেড যত রকমের কন্ডিশন আছে তার মধ্যে অন্যতম, এবং এটি দিয়ে চমৎকার চমৎকার কাজ করা যায়। ধরুন আমাদের সামনে একটি টেবিল আছে। টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সিরিয়াল নাম্বার আছে, নেম আছে, ডেজিগনেশন আছে, এইজ আছে এবং স্যালারি আছে। আমরা জানতাম কিভাবে সকল তথ্যগুলোকে একসাথে সাম করতে হয়, অর্থাৎ যোগ করতে হয়। কিন্তু আমরা যদি একটি টেবিলের কোনো স্পেসিফিক ইনফরমেশনকে যোগ করতে চাই, তাহলে আমরা সেটা কিভাবে করব? যেমন আমাদের এখানের কোশ্চেন হচ্ছে, এখানে ম্যানেজারদের টোটাল স্যালারি কত। এখানে যতজন ম্যানেজার আছে তাদের স্যালারিটা আমরা যোগ করতে চাই। এখন আমরা যদি এটাকে ক্যালকুলেটর দিয়ে অথবা গুণে গুণে যোগ করতে যাই, তাহলে বেশ সময় লাগবে। এখানে যদিও তো আমাদের টেবিলটি ছোট, কিন্তু বাস্তবে যখন আমরা ডেটা নিয়ে কাজ করব তখন দেখা যাবে যে অনেক বড় ডেটা নিয়ে আমাদের কাজ করতে হবে। ইন দ্যাট কেসে এভাবে খুঁজে খুঁজে তথ্য বের করে করে যোগ করা সম্ভব নয়। কিন্তু এক্সেল বিষয়টি একদম সহজ করে দিয়েছে। তার জন্য আমাদেরকে সে একটি ফাংশন প্রোভাইড করছে, যার নাম হচ্ছে সামইফ। সামইফ এই ফাংশনটি যদি আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের সামনে কিছু ক্রাইটেরিয়া দেখাবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে রেঞ্জ, অর্থাৎ আমরা কোন শর্তের সাপেক্ষে ফার্দার প্রসিডিওর কমপ্লিট করব। যেমন আমরা চাচ্ছি যে ডেজিগনেশনে ম্যানেজারের সাপেক্ষে আমরা এই কাজটা করব। তাহলে আমাদের রেঞ্জ হিসেবে ডেজিগনেশনের সবাইকে সিলেক্ট করতে হবে। তারপর আমরা পরবর্তী সিনট্যাক্সের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমাদেরকে অবশ্যই কমা দিতে হবে। কমা দেওয়ার পর আমাদেরকে বলছে ক্রাইটেরিয়া, অর্থাৎ যেই রেঞ্জটিকে আমরা সিলেক্ট করেছি সেখানে আমরা স্পেসিফিকলি কাকে আমাদের ক্রাইটেরিয়া হিসেবে চাই। আমরা একটু আগেও বলেছিলাম আমাদের প্রবলেম হচ্ছে ডেজিগনেশনে যে ম্যানেজার আছে তাদের স্যালারি। অর্থাৎ ডেজিগনেশন যদি আমাদের রেঞ্জ হয়, তাহলে ক্রাইটেরিয়া অবশ্যই আমাদের ম্যানেজার। তারপর আমরা পরবর্তী সিনট্যাক্সে যাওয়ার জন্য কমা দিব। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে যে সিনট্যাক্সটি রয়েছে সেটি হচ্ছে সাম রেঞ্জ। সাম রেঞ্জ এই সিনট্যাক্সটি মানে হচ্ছে অবশ্যই সে সকল রেঞ্জকে অথবা ডেটাকে সিলেক্ট করতে হবে যারা নিউম্যারিক। এখানে আমাদের সামনে নেম আছে, এটি কিন্তু নিউম্যারিক নয়, এটি একটি নমিনাল ভ্যারিয়েবল। তাহলে আমরা এমন কোনো রেঞ্জকে সিলেক্ট করে দিব যা নিউম্যারিক। যেহেতু আমরা স্যালারি নিয়ে কাজ করছি, কাজেই আমরা এজকে সিলেক্ট না করে সাম রেঞ্জ হিসেবে স্যালারিকে সিলেক্ট করে দিলাম। এবার আমাদের ক্রাইটেরিয়া কমপ্লিট হয়েছে, সিনট্যাক্স কমপ্লিট হয়েছে। এবার আমরা কি করব? ব্রেকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার যতজন আছে, আমাদের এই টেবিলের মধ্যে 4 জন ম্যানেজার আছে, তাদের যেই স্যালারি আছে সেগুলোকে যদি আমরা যোগ করতাম, তাহলে এই ডিজিটটি পেয়ে যেতাম। সিমিলারলি আমরা পরেরটার দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমাদেরকে তারা বলছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। একই প্রসিডিওরে আমরা আগাবো। আমরা লিখছি সামইফ। ফাংশনটি সিলেক্ট করার পর রেঞ্জ হিসেবে আমরা সিলেক্ট করে দিচ্ছি ডেজিগনেশন, তারপর কমা, তারপর ক্রাইটেরিয়া হিসেবে আমরা সিলেক্ট করে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপর আবারও দিচ্ছি কমা। যেহেতু আমরা সাম রেঞ্জ হিসেবে স্যালারিকে নিয়ে কাজ করছি, কাজে আমরা সাম রেঞ্জ হিসেবে স্যালারির এই কলমটিকে সিলেক্ট করে দিব এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। আমাদের সামনে রেজাল্ট চলে এসেছে। সিনিয়র অফিসারের ক্ষেত্রেও বিষয়টা একই রকম। জাস্ট ফর প্র্যাকটিস আমরা এটাও দেখাই দিচ্ছি। ফাংশনটি সিলেক্ট করার পর আমরা রেঞ্জ হিসেবে সিলেক্ট করব ডেজিগনেশনকে, কমা দিব। তারপর আমরা সিলেক্ট করব সিনিয়র অফিসার। সিনিয়র অফিসার সিলেক্ট করার পর কমা, তারপর আমরা স্যালারি হিসেবে লিখব
সাম রেঞ্জ হিসেবে লিখব স্যালারি। চলে আসলো। আমরা কিন্তু চাইলে কোনো সেলকে সিলেক্ট না করে ম্যানেজার শব্দটি লিখেও করতে পারি। আসুন বিষয়টা দেখি এবং আরো পরিষ্কার আইডিয়া নিই। আমরা ইকুয়াল দিচ্ছি, সাম ইফ দিচ্ছি। সাম ইফ দেওয়ার পর আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? ডেজিগনেশন। ডেজিগনেশনের মধ্যে ক্রাইটেরিয়া ছিল হচ্ছে ম্যানেজার। আমরা ঠিক আগের বার ম্যানেজার যে সেলটিতে আছে সেটিকে সিলেক্ট করে নিয়েছিলাম, কিন্তু এবার যদি আমরা ম্যানেজার লিখতে যাই তাহলে কি করতে হবে? আমাদের মনে রাখা জরুরি যে আমরা যখন কোনো টেক্সট লিখব তখন সেটিকে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। তো আমরা ইনভার্টেড কমা দিয়ে ম্যানেজার শব্দটি লিখে নিচ্ছি, তারপর কমা দিচ্ছি। এবার আমরা সাম রেঞ্জ হিসেবে সিলেক্ট করব স্যালারি এবং ব্র্যাকেট ক্লোজ করে দিব। যদি এন্টার প্রেস করি তাহলেও আমরা দেখব ঠিক একই সাম রেজাল্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে। এবার আসুন আমরা পরবর্তী প্রবলেমের দিকে লক্ষ্য করি। এখানেও আমাদের একটি টেবিল দেওয়া আছে। সেখান থেকে ধরুন আমরা প্রবলেম হিসাবে সেলস রিপ্রেজেন্টেটিভে যারা আছে তাদের থেকে মিস্টার নিক কি পরিমাণ সেল করেছে তা জানতে চাচ্ছি। তো আমরা কি করব? সেম প্রসিডিওরে সাম ইফ, তারপর রেঞ্জ হিসেবে আমরা রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করে দিব, সকল রিপ্রেজেন্টেটিভ। তারপর কমা দিচ্ছি, কমা দেওয়ার পর আমরা নিককে সিলেক্ট করে দিচ্ছি, তারপর কমা দিচ্ছি, তারপর সাম রেঞ্জ হিসেবে সিলেক্ট করে দিচ্ছি সকল সেলসকে, এবং তারপর যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি তাহলে আমরা পেয়ে যাব সাম ইফ। এবার আমরা আরেকটি জিনিস দেখব, এটা বেশ ইম্পর্টেন্ট। আমরা দেখতে চাই যে নিক কতবার সেল করেছে। যদি আমরা এরকম কোনো কিছু জানতে চাই তাতে আমরা কি করব? এগুলো বসে বসে গুনবো, তাই তো? না, আমরা আসলে এটা করব না, তাতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হবে। তো আমরা কি করব? ইকুয়াল দিব, আমাদের একটি ফাংশন আছে যার নাম হচ্ছে কাউন্ট ইফ। তো আমরা কাউন্ট করার জন্য কাউন্ট ইফ দিচ্ছি, তারপর যে ক্রাইটেরিয়া আমাদের সামনে আসছে সেটি বলছে রেঞ্জ। তো এখন আমরা রেঞ্জ কোনটাকে ধরবো? যেহেতু আমরা সেলস রিপ্রেজেন্টেটিভ থেকে নিককে খুঁজে বের করার চেষ্টা করছি, কাজেই রেঞ্জ হিসাবে আমাদেরকে অবশ্যই রেঞ্জের সবাইকে সিলেক্ট করে দিতে হবে, তারপর কমা দিতে হবে, তারপর ক্রাইটেরিয়া হিসেবে আমরা নিককে সিলেক্ট করে দিচ্ছি। তারপর যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই তারপর আমরা জানতে পারবো যে আমাদের নিক ছিল টোটাল 11 টাইমস। তারপর আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই, অর্থাৎ যদি আমরা এরকম ভাবে চিন্তা করি যে নিকের অ্যাভারেজ সেলস কত, তাহলে আমরা কিভাবে সেটা করব? আমরা আবারও লিখতেছি অ্যাভারেজ, অ্যাভারেজ ইফ। এই ফাংশনটিকে সিলেক্ট করার পর আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া সেটি কি ছিল? আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্যে যতজন নিক আছে বা যতবার নিক আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তো আমাদের রেঞ্জ হিসেবে এবারও সেলস রিপ্রেজেন্টেটিভকে সিলেক্ট করে দিতে হবে, তারপর আমরা কমা দিচ্ছি এবং এই রিপ্রেজেন্টেটিভের সেলগুলো থেকে আমাদের নিককে সিলেক্ট করে দিতে হবে অ্যাজ এ ক্রাইটেরিয়া হিসেবে, তারপর আমরা কমা দিব, কমা দেওয়ার পর অ্যাভারেজ রেঞ্জ, অর্থাৎ এখানে আমাদের নিউমেরিক ভ্যালু লাগবে, কারণ নিউমেরিক ছাড়া আমরা অ্যাভারেজ কি করে বের করব? কাজেই আমরা অ্যাভারেজ হিসেবে সিলেক্ট করে দিচ্ছি সেলস রিপ্রেজেন্টেটিভকে। এবার ব্র্যাকেট ক্লোজ করে যদি আমরা এন্টার দিই তাহলে আমরা দেখতে পাবো নিক অন অ্যান এভারেজ কি পরিমাণ সেল করেছে। আসুন একটা প্রুফ চেকিং করি, দেখি আমাদের এটা আসলে কতটুকু সত্য। এটার সত্যতা নিশ্চিত করার জন্য আমরা যদি এই যে তার টোটালকে এই যে তার কাউন্ট দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা পেয়ে যাব অ্যাভারেজ। আসুন আমরা দেখি, ইকুয়াল, আমরা এই সেলটিকে সিলেক্ট করলাম, ডিভাইডেড বাই 11
দেখুন আমাদের কিন্তু অ্যাভারেজ পারফেক্টলি চলে এসেছে। কাজেই অনেক বড় বড় কাজকে আমরা এই ধরনের ফাংশন ব্যবহার করে খুব সহজেই কিন্তু করতে পারি। এবার আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে চিন্তা করি। আমরা তো এতক্ষণ একটি মাত্র শর্তের জন্য কাজ করেছি, কিন্তু আমরা যদি একাধিক শর্তের জন্য কাজ করি, যেমন মিস্টার নিক নাইকি প্রোডাক্ট কি পরিমাণ সেল করেছে, তাতে ব্যাপারটা কেমন হবে? আমরা ইকুয়াল দিচ্ছি, আমাদের কিন্তু এখন দুটো শর্ত, কাজেই আমাদেরকে অবশ্যই নতুন একটি ফাংশন জেনারেট করতে হবে, তার নাম হচ্ছে সাম ইফস, মানে সাম ইফ এর সাথে একটি এস যোগ করে দিতে হবে। তো আমরা কি করতেছি, সাম ইফস এই ফাংশনটিকে সিলেক্ট করেছি। তারপর আমাদেরকে শুরুতে বলছে সাম রেঞ্জ। অন্যান্যবার আমরা দেখেছি যে সাম রেঞ্জের এই সিনট্যাক্সটিকে আমাদেরকে সবার শেষে শনাক্ত করে দিতে হয়েছে, কিন্তু এবার আমাদেরকে আগে করতে হচ্ছে। আমরা সাম কার বের করতে চাই আসলে সেলসের, কাজেই আমরা সেলসের সকল সেলকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিচ্ছি। তারপর আমাদেরকে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল? আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল সেলস রিপ্রেজেন্টেটিভের মধ্য থেকে নিক। তো আমরা সেলস রিপ্রেজেন্টেটিভের রেঞ্জ হিসেবে সেলস রিপ্রেজেন্টেটিভদেরকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর কমা দিচ্ছি। কমা দেওয়ার পর এই যে রেঞ্জকে আমরা সিলেক্ট করলাম তার মধ্যে আমাদের ক্রাইটেরিয়া কে ছিল? সে ছিল নিক। এবার আবার আমরা কমা দিচ্ছি। কমা দেওয়ার পর আমরা সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেটা সিলেক্ট করে দিই। সেকেন্ড ক্রাইটেরিয়া কি? সেকেন্ড ক্রাইটেরিয়া ছিল যে ব্র্যান্ডের মধ্য থেকে নাইকি প্রোডাক্ট। তো আমরা রেঞ্জ হিসেবে ব্র্যান্ডগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম, এবং সেকেন্ড যে ক্রাইটেরিয়া রেঞ্জ ছিল সেটার মধ্য থেকে ক্রাইটেরিয়া হিসেবে নাইকি সিলেক্ট করে দিলাম। এভাবে চাইলে আমরা আরো বেশি শর্ত যোগ করতে পারি, যেমন আমরা বলতে পারি যে লোকেশনের মধ্য থেকে যে সে মিরপুরে কি পরিমাণ সেল করেছে। এটাও যদি আমাদের তৃতীয় শর্ত হয় তাতেও কোনো সমস্যা নেই, আমরা একই প্রসিডিওরে সামনের দিকে অগ্রসর হতে পারবো। কিন্তু আমরা এখানে মাত্র দুটো শর্ত সিলেক্ট করেছি, আমরা দুটো শর্ত অলরেডি লিখেও ফেলেছি, কাজে আমরা ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার দিব। আমাদের চলে আসলো তো তাদের সাম, অর্থাৎ মিস্টার নিক নাইকি প্রোডাক্ট ৭,৭০৭ টাকা অলরেডি সেল করেছে, তার সামটা হচ্ছে এরকম। আমরা জানতে চাই যে সে কতবার এটি সেল করতে পেরেছে। তো স্বাভাবিকভাবে যেহেতু আমাদের দুটো ক্রাইটেরিয়া, কাজেই আমরা কাউন্ট ইফ এর জায়গায় আমরা এখন ইউজ করব কাউন্ট ইফস। তাহলে আমরা কি করতেছি, ইকুয়াল কাউন্ট ইফস, এই ফাংশনটিকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদের সামনে আসছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ আমাদের ক্রাইটেরিয়া ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল? সেলস রিপ্রেজেন্টেটিভ। তো আমরা এটাকে ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল সেলস রিপ্রেজেন্টেটিভ, সো আমরা সেলস রেঞ্জকে সিলেক্ট মানে রিপ্রেজেন্টেটিভদেরকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম। কমা দেওয়ার পর আমরা ক্রাইটেরিয়া হিসেবে সিলেক্ট করে দিলাম নিককে, তারপর আবার কমা দিলাম। কমা দেওয়ার পর ক্রাইটেরিয়া রেঞ্জ 2, অর্থাৎ আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া কি ছিল? ব্র্যান্ড। তো ব্র্যান্ড রেঞ্জগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপর কমা দিলাম, এবং ব্র্যান্ডের মধ্য থেকে আমরা সিলেক্ট করব নাইকিকে। তো আমরা নাইকিকে সেকেন্ড ক্রাইটেরিয়া হিসেবে সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করার মাধ্যমে আমরা আমাদের ফাংশনটি কমপ্লিট করেছি। এবার যদি আমরা এন্টার দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমরা সেলস রিপ্রেজেন্টেটিভে মিস্টার নিক সাহেব নাইকি প্রোডাক্ট 3 বার সেল করেছে। এবার আমরা অ্যাভারেজটা যদি জানার চেষ্টা করি, কিভাবে করব? তাহলে আমরা লিখি অ্যাভারেজ ইফস। এটি সিলেক্ট করার পর আমাদের চলে আসছে যে অ্যাভারেজ রেঞ্জ, অর্থাৎ ওই আবার আমাদেরকে যার অ্যাভারেজ বের করতে হবে, অর্থাৎ সেলস এর অ্যাভারেজ তো আমরা বের করতে চাচ্ছি, কাজে আমরা সেটাকে সিলেক্ট করে দিব অ্যাভারেজ রেঞ্জ হিসেবে। অ্যাভারেজ রেঞ্জ সিলেক্ট করে দেওয়ার পর আমরা দিচ্ছি কমা, তারপর আমরা লিখবো হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, অর্থাৎ আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি ছিল? আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ। সেলস রিপ্রেজেন্টেটিভের রেঞ্জ 1,
হিসেবে এটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আমরা কমা দিচ্ছি এবং ক্রাইটেরিয়া রেঞ্জ 1 এর মধ্যে আমাদের ক্রাইটেরিয়া কি ছিল? নিক ছিল। তারপর আমরা কমা দিচ্ছি এবং আমরা সেকেন্ড ক্রাইটেরিয়ার দিকে যাচ্ছি। সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ হিসাবে আমাদের ছিল ব্র্যান্ড, কাজে আমরা ব্র্যান্ডগুলোকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কমা দিচ্ছি এবং আমাদের সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ যের মধ্য থেকে ক্রাইটেরিয়াটি কোনটি ছিল? সেটি ছিল নাইকি প্রোডাক্ট। এটা আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া হিসেবে সিলেক্ট করে দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি এবং এন্টার দিচ্ছি। আমরা পেয়ে যাচ্ছি যে মিস্টার নিক সাহেব নাইকি প্রোডাক্ট অন এন এভারেজ কত সেল করেছে। আমরা যদি প্রুফ চেকিং করতে চাই এটাও করতে পারবো। ইকুয়াল দিচ্ছি, টোটাল সামকে আমরা ভাগ করে দিচ্ছি নাম্বার অফ অবজারভেশন দিয়ে, এন্টার দিচ্ছি। আমাদের সামনে প্রুফ চেকিং হিসেবেও আমরা দেখতে পাচ্ছি যে তাদের মিস্টার নিক সাহেবের যে অন এন এভারেজ সেলস এর সাথে আমাদের ফাংশনের যে রেজাল্ট সেটা একদম মিলে যাচ্ছে। ঠিক এভাবে ঠিক অনেক বড় বড় কাজ আমরা কিন্তু খুব সহজেই করতে পারি। এবার আমরা কন্ডিশনাল ইফ এর আরো কিছু মজার টুল সম্পর্কে জানব। ইফ আমরা একটু জুম ইন করে নিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। ইফ আমাদের এই প্রবলেমটিতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে বলা হচ্ছে যে ইফ প্রাইস ইজ মোর দেন 500 দেন it is high otherwise low. সরি, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে সকল ফাংশন আছে, এখানে ইফ ফাংশন দিয়ে আমাদেরকে বের করতে হবে যে এখানে যে ডিজিট গুলো আছে কিংবা যে প্রাইস গুলো আছে তার মধ্যে যারা 500-র অধিক তাদেরকে আমরা বলছি হাই, আদারওয়াইজ আমরা তাদেরকে বলছি লো। তাহলে আমরা সিলেক্ট করছি আমাদের একটি সেলকে, তারপর আমরা এখন লিখব ইফ। ইফ ফাংশন লেখার পর আমরা খেয়াল করব সিনট্যাক্সের দিকে। সেখানে লেখা আছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্ট বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ আমরা এখানে এমন একটা লজিককে সেট করব যার সাপেক্ষে সে এগুলোকে চেক করতে থাকবে। তাহলে সেটাকে কিভাবে করা যায়? আমাদের লজিকটা কি? আমাদের লজিক হচ্ছে এই সেলের মধ্যে যেই থাকুক সে হতে হবে 500-র বেশি অথবা কম। আমরা লজিককে সিলেক্ট করে দিচ্ছি যে এই সেলটাকে রেফারেন্স সেল হিসেবে ধরে আমরা বলতে চাচ্ছি যে এটা যদি 500-এর বেশি হয় তাহলে যদি এই লজিক্যাল টেস্টটি ট্রু প্রমাণিত হয় তাহলে তুমি আমাকে বলো এটা হচ্ছে হাই। আর যদি এই লজিক্যাল টেস্টটি ভুল হয় তাহলে তুমি আমাকে বলো লো। যেহেতু আমাদের লজিক সেট করাও শেষ এবং লজিক অনুসারে তাদের ভ্যালু পুট করাও শেষ, আমরা এখন ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং এন্টার দিব। আমাদের কিন্তু রেজাল্ট চলে এসেছে। এবার আমরা যদি ড্র্যাগ ডাউন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ অথবা আমাদের যে শর্ত আমরা নির্ধারণ করেছিলাম সেই অনুযায়ী আমাদের রেজাল্ট কিন্তু তারা দিয়ে দিচ্ছে। এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলে নিচ্ছি যে এটা হলো কি করে। সেটা হচ্ছে আমরা যদি ফার্স্ট সেলটার দিকে লক্ষ্য করি, এখানে আমরা যে শর্তটি তৈরি করেছিলাম অর্থাৎ যে ফাংশনটি তৈরি করেছিলাম সেখানে আমাদের রেফারেন্স সেল হিসেবে ছিল B8 অর্থাৎ এই সেলটি। কিন্তু আমরা যদি পরবর্তী সেলের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতেছি B9 অর্থাৎ এই সেলটি। অর্থাৎ ড্র্যাগ করার সাথে সাথেই সে অটোমেটিক্যালি আমি নিচে যাচ্ছি, সেও নিচে যাচ্ছে, আমি নিচে যাচ্ছি, এক্সেলও তার নিচের সেলটিকে সিলেক্ট করে কাজ করছে। ঠিক এভাবেই আমরা যদি পরবর্তী প্রবলেমটিকে সলভ করার চেষ্টা করি সেখানে আমরা দেখব যে পাসিং স্কোর হচ্ছে 70। তো 70ও পাবে, যদি পায়
তাহলেও সে পাস, আর যদি সে 70 উপরে পায় তাতেও সে পাস। তাহলে আমরা ইকুয়াল লিখতেছি। তারপর আমরা বলবো ইফ। এই ফাংশনটি সিলেক্ট করার পর আমাদের লজিক্যাল টেস্টকে তৈরি করতে হবে। তো লজিক্যাল টেস্ট হিসেবে আমরা এই সেলকে সিলেক্ট করলাম এবং বললাম যে এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 70 হয়, তাহলে এই লজিক্যাল টেস্টটি যদি ট্রু প্রমাণিত হয় তাহলে তুমি আমাকে বলো সে করেছে পাস। আর এই লজিক্যাল টেস্টটি যদি ফলস প্রমাণিত হয় তাহলে হবে ফেল। তারপরে আমরা এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটি 70 ইকুয়াল, তাহলেও তাকে পাস দেখাচ্ছে। এবং আমরা যদি ড্র্যাগ ডাউন করি তাহলে আমরা দেখব যে আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ অর্থাৎ শর্ত সাপেক্ষে আমরা বাকিগুলো পেয়ে যাচ্ছি। সিমিলারলি আমাদের পরবর্তী প্রবলেম, এই প্রবলেমের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একই প্রসিডিওরে আমরা সেটি কমপ্লিট করব। লিখতেছি আমরা ইফ লেখার পর আমরা লজিক্যাল টেস্ট হিসেবে এই সেলটিকে সিলেক্ট করে দিচ্ছি এবং বলতেছি যে এটা যদি গ্রেটার দেন অর ইকুয়াল 70,000 হয় তাহলে তুমি আমাকে দাও 2,000 টাকা বোনাস, আর যদি তা লজিক অনুযায়ী স্যাটিসফাই না করে তাহলে তুমি আমাকে দাও নো বোনাস। আমরা এন্টার দিচ্ছি। যেহেতু এটি 70,000-এর কম, কাজে আমাদেরকে দিচ্ছে নো বোনাস। এবার আমরা ড্র্যাগ ডাউন করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রাইটেরিয়া ওয়াইজ যে শর্ত আমরা তৈরি করেছিলাম সেই শর্ত অনুযায়ী আমাদের রেজাল্ট কিন্তু এক্সেল দিয়ে দিচ্ছে। এবার আমরা ইফ কন্ডিশনের আরেকটা ডিফারেন্ট টাইপের প্রবলেম সম্পর্কে জানব। সেটি হচ্ছে ইফ এন্ড অথবা অর। ইফ এন্ড এর কাজ হচ্ছে যদি আমরা দুটো শর্তকে একসাথে প্রুভ করতে চাই এবং সেই প্রুভ অনুযায়ী যদি আমরা রেজাল্ট শো করতে চাই তাহলে আমরা ইফ এন্ড দিব। আসুন ব্যাপারটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমাদের সামনে একটি টেবিল দেওয়া আছে। সেই টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ইন্ডিভিজুয়ালের নাম, এবং তাদের দুটো টেস্ট 1 এবং টেস্ট 2, এই দুটো টেস্টের মার্কস দেওয়া আছে। এবং আমরা যদি লজিকটা এভাবে সেট করি যে তাদের যদি কেউ দুটো টেস্টেই অর্থাৎ টেস্ট 1 এবং টেস্ট 2 দোনোটাতেই যদি 90-র উপরে পায় তাহলে সে পাবে এ, আদারওয়াইজ ফেল। আসুন এই ব্যাপারটা কিভাবে করা যায় সেটা দেখি। আমরা লিখছি ইফ দেওয়ার পর আমরা ব্র্যাকেট শুরু করব। ব্র্যাকেট শুরু করার পর আমাদের সামনে স্বাভাবিকভাবেই চলে আসছে লজিক্যাল টেস্ট। লজিক্যাল টেস্টের মধ্যে আমাদের দুটো লজিক সেট করতে হবে এখন, আর সেটার জন্য আমাদেরকে এন্ড নামে একটি ফাংশন যোগ করতে হবে, কারণ আমরা দুটো ফাংশনকেই একসাথে প্রুফ করতে চাই, একসাথে টেস্ট করতে চাই। কাজে আমরা এন্ড ফাংশনটি সিলেক্ট করার পর আমাদেরকে তারা বলছে লজিক 1, লজিক 2 এবং ডট 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 ডট, অর্থাৎ এরকম আমরা দুটো কেন আরো বেশি লজিকও এখানে সেট করতে পারবো। আমরা লজিক 1 হিসেবে সিলেক্ট করছি এই সেলে যাই থাকুক না কেন তা হবে 90-র বড় অথবা 90-র সমান, এবং আমরা দ্বিতীয় লজিক হিসেবে সেট করছি আমাদের এই সেলের মধ্যে অর্থাৎ D47-এ যাই থাকুক না কেন তা হতে হবে 90 এবং 90-র সমান। এবং আমরা যেহেতু দুটো লজিক সেট করে ফেলেছি, সিনট্যাক্সের শেষে আমরা দেখতে পাচ্ছি যে একটা ব্র্যাকেট আছে, অর্থাৎ সিনট্যাক্স যখন আমাদের লেখা শেষ হয়ে যাবে, লজিক দুটো যখন সেট করা হয়ে গেল, তখন আমাদেরকে ব্র্যাকেট ক্লোজের মাধ্যমে পরবর্তী স্টেপে যেতে হবে। তো পরবর্তী স্টেপে যাওয়ার জন্য আমাদের এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ব্র্যাকেট ক্লোজ করার মাধ্যমে লজিক টেস্ট এটা কমপ্লিট করেছি। তো এখন আমরা পরবর্তী যে সিনট্যাক্স সেটাতে যাওয়ার জন্য কমা দিচ্ছি। কমা দেওয়ার পর আমাদেরকে বলতেছে ভ্যালিউ ইফ ট্রু, অর্থাৎ এই দুটো শর্তই যদি সত্য প্রমাণিত হয় তাহলে তাকে আমরা দিচ্ছি এ। তারপর কমা দেওয়ার পর তার পরবর্তী সিনট্যাক্সে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালিউ ইফ ফলস, অর্থাৎ এই দুটো টেস্ট অর্থাৎ এই দুটো লজিক যদি ফলস প্রমাণিত হয় তাহলে আমরা তাকে দিচ্ছি এফ। আমাদের
সিনট্যাক্স পুরোপুরি লেখা শেষ। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ করার পর এন্টার দিচ্ছি। এন্টার দেওয়ার পর আমরা দেখব আমাদের রেজাল্ট দিচ্ছে এ, অর্থাৎ মানিক সাহেব টেস্ট 1 এবং টেস্ট 2 তে দোনোটাতেই কিন্তু 90 এর উপরে পেয়েছে, কাজেই তার রেজাল্ট আমরা দিচ্ছি এ। এবার আমরা যদি ড্র্যাগ ডাউন করি তাহলে আমরা দেখি পরবর্তী রেজাল্টগুলো কি আসে। আমাদের হোসেন সাহেবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই 90 নিচে, সো এফ দিচ্ছে। তারপর আমরা শিমুল সাহেবের ক্ষেত্রে দেখছি দুটোই 90 নিচে, কাজেই আমাদেরকে এফ দিচ্ছে। কিন্তু কবির সাহেবের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার একটি 90 উপরে এবং একটি 90 নিচে, এই ক্ষেত্রে আমাদের এফ দিচ্ছে, কারণ আমরা এন্ড এর মাধ্যমে বলে দিয়েছিলাম যে আমাদের দুটোই শর্ত হচ্ছে এমন যে এই দুটো সেলের মধ্যে যাই থাকুক সেটা হবে 90 সমান অথবা 90 বেশি। যদি এটা হয় তাহলে এ, আদারওয়াইজ নো। তো এটা তো গেল হচ্ছে দুটো শর্ত একসাথে যদি ট্রু হয় তাহলে কি হবে সেটার ক্ষেত্রে। কিন্তু যদি আমরা এভাবে চিন্তা করি যে না, যে কোনো একটা শর্ত যদি ফুলফিল করে তাতেই হবে, অর্থাৎ হয় টেস্ট 1 এ সে 90 পেয়েছে অথবা টেস্ট 2 তে সে 90 পেয়েছে, যদি এরকম অথবা অথবা থাকে, এরকম অপশন যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলে আমরা ইফ এর পর অর ব্যবহার করব এন্ড এর পরিবর্তে। সেটা কিরকম আসুন দেখি। ইফ, তারপর আমরা বলছি অর, কারণ হচ্ছে হয় এটা অথবা ওটা। তাহলে আমরা অর ফাংশনটি সিলেক্ট করার পর আমাদেরকে সেম প্রসিডিওরে আগাতে হবে, সেটা হচ্ছে লজিক্যাল টেস্ট 1, অর্থাৎ আমরা টেস্ট 1 এর মধ্যে যাই থাকুক না কেন তা হতে হবে 90 এর বেশি অথবা সমান, এবং লজিক 2 তে আমরা সেট করতে যাচ্ছি সেটা হবে 90 এর বেশি অথবা সমান। তারপর ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজের পর আমরা দিচ্ছি কমা, কমা দেওয়ার পর আমরা বলতেছি যদি এই দুটো টেস্টের মধ্যে একটিও যদি সত্য হয় তাহলে তুমি তাকে বলো এ, তারপর কমা, এবং দুটো টেস্টের মধ্যে যদি একটিও যদি ভুল হয় কিংবা দুটোই যদি ভুল হয় তাহলে তুমি তাকে বলো এফ। এবং আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি, এন্টার দিচ্ছি। আমাদের ফার্স্ট রেজাল্টটি দিয়ে দিয়েছে। এবারে আমরা ড্র্যাগ ডাউন করি, ড্র্যাগ ডাউন করে আমরা চেক করি যে কি অবস্থা। এই ক্ষেত্রে সরাসরি যদি আমরা রেজাল্টের দিকে খেয়াল করি যে আমাদের গতবার যে ফাংশনটি আমরা সিলেক্ট করেছিলাম সেটির মধ্যে আমাদেরকে দিচ্ছে এফ, অর্থাৎ তার দোনোটাতেই 90 এর উপরে থাকার প্রয়োজন ছিল কিন্তু একটিতে পেয়েছে, অর্থাৎ আমাদের লজিকটি ফুলফিল করেনি, স্যাটিসফাই করেনি, কাজেই আমরা তাকে দিয়েছিলাম এফ। কিন্তু এবার কিন্তু সে এ পেয়েছে কারণ তার একটিতে 90 এর উপরে মার্কস আছে, কাজেই এখানে রেজাল্ট হিসাবে আমরা সেট করতে পেরেছি এ। নেস্টেড ইফ, ইফ রিলেটেড প্রবলেমের ক্ষেত্রে নেস্টেড ইফ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মজার একটা বিষয়। নেস্টেড ইফ সম্পর্কে যদি কারো ডিটেইলড আইডিয়া না থাকে তবে ইফ রিলেটেড প্রবলেম সলভ করা বেশ দুরূহ কাজ। নেস্টেড ইফ কিভাবে সলভ করতে হয়? নেস্টেড ইফ সলভ করার ক্ষেত্রে সবসময় উল্টো যেতে হয়। আচ্ছা, সেটা কিভাবে সেটা বলার আগে আমরা সিম্পল প্রসিডিওরে একটা প্রবলেম সলভ করি। আমাদের সামনে কিছু মার্কস দেওয়া আছে এবং সেখানে একটি টেবিলের মধ্যে বলা আছে যে কত পেলে সে কি গ্রেড পাবে। অর্থাৎ এখানে বলা আছে সে যদি 40 এর নিচে পায় তাহলে তুমি তাকে ফেল বলো, যদি সে 40 এর উপরে পায় তবে পাস বলো, যদি 60 এর উপরে পায় তাহলে তুমি তাকে বলো এক্সেলেন্ট। এখন আমরা যদি সিরিয়ালি যাই তাহলে কি হয় ব্যাপারটা দেখি। আমরা দিচ্ছি ইফ, ইফ দেওয়ার পর আমাদের চলে আসছে লজিক্যাল টেস্ট, অর্থাৎ এই সেলের মধ্যে আমরা দিচ্ছি এটা যদি আমাদের এই সেলটি যদি আমাদের 40 এর নিচে থাকে তাহলে আমরা বলতেছি ইফ ট্রু, যদি এটা ট্রু হয় তাহলে আমরা তাকে বলতেছি কি ফেল, কমা। তারপর বলতেছি ইফ ফলস, তখন আমরা আবার একটা ইফ যোগ করে দিলাম। ইফ যোগ করে দেওয়ার পর আমাদের লজিক্যাল টেস্ট আরেকটি সেট করতে হবে, মানে হচ্ছে যে যদি এই সেলটি 40 এর উপরে থাকে তাহলে তুমি তাকে বলো পাস।
তারপরে আমরা আবারও ইফ লিখতেছি, অর্থাৎ আমাদের তো কন্ডিশন শেষ হয়নি, তাহলে লিখবো ইফ যদি এই সেলটি 60 উপরে থাকে তাহলে তুমি তাকে বলো এক্সেলেন্ট। আমরা শুধু লিখে ছেড়ে দিই। খেয়াল করতে হবে যে আমাদের ব্রেকেট সবগুলো শেষ হয়েছে কিনা। আমরা কিন্তু 3টি ব্রেকেট দিয়েছি, কিন্তু এখানে আমাদের ক্লোজিং হয়েছে 1টি, বাকি দুটো কিন্তু ক্লোজ হয়নি। অর্থাৎ সবসময় আপনি একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনার যে লাস্ট ব্রেকেট, তখনই আপনি বুঝবেন যে আপনি লাস্ট ব্রেকেটে পৌঁছেছেন, লাস্ট ব্রেকেট কমপ্লিট করেছেন, যখন সেই ব্রেকেটটি কালো হবে, কালো রঙের হবে। আপনি খেয়াল করে দেখেন, এটা পার্পল কালারের ছিল, পার্পল হয়েছে। তারপরের আগের ব্রেকেটটা ছিল রেড কালারের, তো আমরা যদি আরেকটা ব্রেকেট দিই সেটা হচ্ছে রেড কালার। আর তারপরে যদি আরেকটা ব্রেকেট দিই তাহলে হচ্ছে ব্ল্যাক কালার। অর্থাৎ ব্ল্যাক কালারই সবসময় আমরা দেখতে পাবো যে আমাদের সর্বশেষ ব্রেকেট। যখন আমরা সর্বশেষ ব্রেকেট দেওয়া কমপ্লিট করব, তখন যদি আমরা এন্টার দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট রেজাল্ট ঠিকই দিচ্ছে, ফেল। এবং আমরা ড্র্যাগ ডাউন করি, এবং আমরা ড্র্যাগ ডাউন করলে দেখতে পাবো যে আমাদের সেকেন্ড রেজাল্টও ক্রাইটেরিয়া ওয়াইজ ঠিক আছে। কিন্তু থার্ড রেজাল্ট, অর্থাৎ মিস্টার প্রেম সাহেব যেই মার্কস পেয়েছেন, সেখানে তার রেজাল্ট দেওয়ার কথা ছিল এক্সেলেন্ট, কিন্তু সেটা কিন্তু দেয়নি। কেন দেয়নি? কারণ হচ্ছে আমরা যে লজিকটা সেট করেছিলাম সেখানে সে প্রথমে এটি চেক করেছে, রেজাল্ট দিয়েছে, তারপর এটি চেক করেছে, রেজাল্ট দিয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন 65 এসে যখন এই লজিকটা সেট করলো এবং চেক করলো, দেখলো হ্যাঁ 65 তো 40-র উপরে, সাথে সাথে সে রেজাল্ট দিয়ে দিচ্ছে। অর্থাৎ তার আর এটি টেস্ট করার প্রয়োজন পড়েনি। কিন্তু এটি কিন্তু আমাদের একটি ভুল ছিল, তাই না? কিন্তু আমরা যদি উল্টাটা করতাম, যদি আমরা 60 কে আগে চেক করতাম, তারপর যদি 40-র এই সেকেন্ড লজিকটা টেস্ট করতাম, তারপর যদি এটা টেস্ট করতাম, তাহলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যেত। আসুন আমরা প্রবলেমটা এভাবে সলভ করে দেখি রেজাল্টটা কেমন আসে। আমরা কি দিচ্ছি, ইফ ফাংশনটা সিলেক্ট করার পর আমরা সেলটি সিলেক্ট করলাম এবং বললাম এটি হতে হবে 60-র উপরে, তাহলে তুমি তাকে বলো এক্সেলেন্ট। আমরা শর্টকাট ই লিখছি শুধু, সরি আমি একটু ভুল করেছি, এখানে একটা কমা দেওয়া দরকার ছিল। তো ই, তারপর ইফ ফলস, তাহলে হচ্ছে আবার ইফ লিখতেছি, তারপর আবার লজিক সেট করতেছি। এটা যদি 40-র উপরে হয় তাহলে তুমি তাকে বলো পাস। আর ইফ ফলস যদি এটাও না হয় তাহলে তুমি চেক করে দেখো যে এটি 40-র নিচে কিনা। যদি 40-র নিচে থাকে তাহলে তুমি আমাকে বলো এটি হবে ফেল, এবং আমরা ব্রেকেট ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে তারপর যদি এন্টার দিই, হ্যাঁ রেজাল্ট ওয়াইজ আমাদের মানে যা হওয়ার কথা ছিল প্রথমটা ঠিকই দিচ্ছে। তারপর আমরা ড্র্যাগ ডাউন করি, ড্র্যাগ ডাউন করে দেখি বাকিগুলো ঠিক আছে কিনা। 49-এর জন্য আমাদের শর্ত হচ্ছে যে সেটা 60-র যদি নিচে হয় এবং 40-র যদি উপরে হয় তাহলে পাস, এবং আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট 65 অর্থাৎ 60-র উপরে যদি হয় তাহলে তুমি তাকে বলো ই। 15 যা 40-র নিচে তার জন্য আমরা পাচ্ছি এফ। তারপর 85 যা 60-র উপরে তার জন্য আমরা পাচ্ছি ই, এবং 50 যা 40-র উপরে বাট 60-র নিচে তার জন্য আমাদের চলে আসছে পি, এবং 25 যা হচ্ছে 40-র নিচে তার জন্য আমাদেরকে রেজাল্ট দিচ্ছে এফ। অর্থাৎ আমাদের যে ক্রাইটেরিয়া আমরা সেট করেছিলাম তা কিন্তু এভাবে যদি আমরা ইফ কন্ডিশন নেস্টেড ইফ এর এই কন্ডিশনগুলো সেট করতে পারি তাহলে আমাদেরকে অ্যাকিউরেট রেজাল্ট দিবে। আর এরই মাধ্যমে শেষ হয়ে গেল ইফ রিলেটেড প্রবলেম। আশা করি আপনারা ইফ রিলেটেড যে সকল প্রবলেম আপনারা ক্যারিয়ারে অথবা যে কোনো জায়গায় পাবেন, এভাবে খুব সহজেই আপনারা সেগুলো সলভ করতে পারবেন। এবার আমরা চলে যাব একটি চমৎকার টুল সম্পর্কে জানার জন্য, সেটি হচ্ছে ভিলুকআপ। ভিলুকআপ অনেক ইন্টারেস্টিং একটি টুল। ভিলুকআপের মাধ্যমে অনেক বড় ডেটা থেকে আমরা কোনো একটি স্পেসিফিক ইনফরমেশনকে খুব সহজে খুঁজে বের করতে পারি। সেটি কিভাবে? আমাদের সামনে ধরেন একটা প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোডাক্টের নাম আছে, তাদের প্রোডাক্ট কোড আছে, তাদের কোয়ান্টিটি আছে এবং প্রাইস আছে। আমরা ধরেন এরকম একটা ফাংশন ক্রিয়েট করব, যে ফাংশনের মাধ্যমে আমরা যদি প্রোডাক্টের নামটা লিখি সাথে সাথেই তার থেকে আমরা ঠিক যেই ইনফরমেশনটা চাই সেটা পেয়ে যাব। ধরেন আমরা এখানে লিখব, ধরেন
মোবাইল লিখলাম, মোবাইল লিখার পর মোবাইলের প্রাইসটা কত সেটা আমাদের সরাসরি এখানে দেখিয়ে দিবে। আসুন আমরা VLOOKUP এর মাধ্যমে প্রবলেমটি সলভ করি। VLOOKUP প্রবলেম সলভ করার আগে অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, আচ্ছা এই বিষয়টা একটু পরে বলি, আগে আমরা প্রবলেমটা সলভ করতে থাকি। তো VLOOKUP এর ক্ষেত্রে আমরা ইকুয়াল দিচ্ছি, তারপর লিখতেছি VLOOKUP। VLOOKUP লিখার পর আমরা লুকআপ ভ্যালু, অর্থাৎ আমরা যেই সেলের মধ্যে ডেটাটা ইনপুট করব এবং তার সাপেক্ষে আমাদেরকে রেজাল্ট দিবে সেই সেলটার কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ লুকআপ ভ্যালু মানে যেই ভ্যালুটা সে লুকআপ করবে, দেখবে। তাহলে আমরা লুকআপ ভ্যালু হিসেবে সেট করে দিচ্ছি, ধরুন এই সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, আপনি যে কোনো সেলকে সিলেক্ট করতে পারেন, সেই সেলের মধ্যেই আপনার ডেটা ইনপুট করতে হবে। তারপর যেহেতু আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিচ্ছি, আমরা কমার মাধ্যমে পরবর্তী সিনট্যাক্সে যাই। পরবর্তী সিনট্যাক্সে আমরা দেখতে পাচ্ছি যে টেবিল অ্যারে বলতেছে। টেবিল অ্যারে মানে হচ্ছে সেই টেবিলটা যেই টেবিল থেকে সে তথ্য খুঁজে বের করবে, অর্থাৎ আমাদের মেইন সোর্সটা কোনটা। তাহলে আমরা মেইন সোর্স হিসাবে সিলেক্ট করে দিচ্ছি আমাদের এই টেবিল, কারণ এই টেবিলের মধ্যেই তো আমাদের ইনফরমেশনটা লুকিয়ে আছে, তাই না? আমরা যখন এই টেবিলটাকে সিলেক্ট করে দিলাম, তখন যখন আমরা কমা দিলাম, কমা দেওয়ার পর আমাদেরকে বলতেছে কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ আমরা যেহেতু প্রাইস জানতে চাচ্ছি, কাজে প্রাইসটি আমাদের এই টেবিলের কোথায় আছে, কত নম্বর কলামে আছে। আমরা যদি খেয়াল করি যে এটি 4 নম্বর কলামে আছে, কাজে আমরা লিখতেছি 4। 4 লেখার পর আমরা যদি কমা দেই, কমা দেওয়ার পর আমাদেরকে বলতেছে যে এটা কি অ্যাপ্রক্সিমেট ম্যাচ না এক্সাক্ট ম্যাচ। অ্যাপ্রক্সিমেট ম্যাচ হচ্ছে যে সরাসরি ইনফরমেশনটা এখান থেকে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা এই বিষয়টা নিয়ে আরো ইন ডিটেইল কথা বলবো আমরা ঠিক পরবর্তী প্রবলেমে, কিন্তু এই প্রবলেমে আমরা এক্সাক্ট ম্যাচ নিয়ে কথা বলবো। এক্সাক্ট ম্যাচ বলতে আমরা বুঝাচ্ছি যে সরাসরি এক্স্যাক্টলি সেই ইনফরমেশনটাই আমাদের এখানে রয়েছে, অর্থাৎ আমরা যদি শু এর প্রাইস জানতে চাই, এক্স্যাক্টলি শু এর প্রাইসটাই এখানে দেওয়া আছে, এখানে কোনো ইন্টারভাল নাই কিংবা অন্য কোনো ঝামেলা নেই। তাহলে আমরা যদি এক্সাক্ট ম্যাচকে সিলেক্ট করে দেই এবং যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের জন্য যে প্রাইসটা ছিল সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিচ্ছে, অর্থাৎ মোবাইল এখানে কত ছিল 26.95, আমাদের কিন্তু 26.95 দিয়ে দিচ্ছে। এবার আমরা যদি ল্যাপটপটাকে কপি করি, কপি করে যদি এখানে পেস্ট করে দেই, সাথে সাথেই কিন্তু আমাদের ডিজিট চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে তার প্রাইসটা সরাসরি এখানে দিয়ে দিচ্ছে। একটা মজার উপায় কিন্তু এটি করা যায়, সেটি হচ্ছে আমরা এখানে একটা বাটন ক্রিয়েট করব, যেখানে একটা লিস্ট থাকবে, সেই লিস্টের মধ্যে আমরা জাস্ট ক্লিক করব, ক্লিক করার সাথে সাথেই আমাদের এই ডিজিটগুলো পরিবর্তন হবে এবং আমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিবে। সেটা কিভাবে? আমরা জাস্ট এই সেলটিকে সিলেক্ট করলাম, চলে গেলাম ডেটাতে, ডেটা থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন থেকে আমাদের সামনে আমরা দেখতে পাবো যে একটা পপআপ বক্স আসছে, সেই পপআপ বক্সে অ্যালাউ এর মধ্যে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে পাবো লিস্ট নামের একটি অপশন। সেই লিস্ট ফাংশনটিকে সিলেক্ট করে দেওয়ার পর আমাদেরকে তারা বলতেছে সোর্স, অর্থাৎ কোন কোন সেলের ইনফরমেশন গুলোকে আমরা লিস্ট হিসেবে চাই। তাহলে আমরা লিস্ট হিসেবে চাই হচ্ছে আসলে প্রোডাক্ট গুলোকে, তো আমরা প্রোডাক্ট গুলোকে লিস্ট হিসেবে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা যদি ওকে দেই, তাহলে আমরা দেখব ঠিক আমাদের এই সেলের নিচের দিকে একটি অ্যারো সিম্বল চলে এসেছে। আমরা অ্যারো সিম্বলে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে সেগুলো কিন্তু লিস্ট আকারে চলে এসেছে। এখন আমরা যদি এই লিস্ট থেকে জাস্ট ক্লিক করব, ক্যামেরা আমাদের চলে আসলো ক্যামেরা। তারপর আমরা চলে যাই যদি ল্যাপটপে, আমাদের চলে আসলো ল্যাপটপের প্রাইস। তারপর আমরা যদি দেখতে চাই শু, আমাদের শু এর প্রাইস কিন্তু দেখাচ্ছে। এভাবে খুব স্মার্টেস্ট ওয়েতে কিন্তু আমরা কাজ করতে পারি এবং VLOOKUP থেকে যে কোনো প্রবলেম খুব সহজেই খুঁজে বের করতে পারি। আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে VLOOKUP নিয়ে যদি কাজ করতে হয়, তবে অবশ্যই আপনি যার তথ্য বের করবেন টেবিল অ্যারেতে সিলেক্ট করার সময় ঠিক তাকেই কিন্তু সবার বামে, অর্থাৎ এটা কিন্তু আমার সিলেকশনের মধ্যে সবার বামে ছিল, সেটাই কিন্তু সবার বামে রাখতে হবে। এখানে ধরেন আরেকটা যদি ইনফরমেশন থাকে, আপনি যদি সেটা সহ সিলেক্ট করেন, তাহলে কিন্তু VLOOKUP আপনাকে রেজাল্ট দিতে পারবে না। VLOOKUP এর ক্ষেত্রে আরেকটি মজার বিষয় হচ্ছে গিয়ে VLOOKUP ফর অ্যাপ্রক্সিমেট। আসুন দেখি এটা কিভাবে করে। VLOOKUP ফর অ্যাপ্রক্সিমেট এর বিষয়টা হচ্ছে যে ডেটাটা সরাসরি তার সোর্স ডেটার মধ্যে থাকবে না। অর্থাৎ খেয়াল করে দেখুন, আমাদের সামনে যদি এরকম একটা প্রবলেম থাকে যে সেখানে একটা মান্থ আছে, কিছু মান্থের নাম আছে, কিছু সেলস অ্যামাউন্ট আছে,
এবং সেই সেলস অ্যামাউন্টের উপর বেস করে আমরা কাউকে কমিশন দিতে চাই, এবং সেই কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা টেবিল দিয়ে দিয়েছে, এবং সেই টেবিলে বলছে যে 1000 1000 এবং 1000 উপরে যারা আছে তাদেরকে তুমি কমিশন হিসাবে কিছুই দিও না, জিরো দাও। আর যদি সেটা হয় 2000 এর উপরে এবং 2999 এর কম, তাহলে তুমি তাকে 40 টাকা দাও। এবার আমরা দেখতে পাচ্ছি যে 3000 থেকে 3999 এর মধ্যে যারা আছে তাদেরকে তুমি 200 টাকা দাও। এরকম একটা ইন্টারভালের মতো এখানে সেট করা আছে, এবং আমাদের সেলস ডানের মধ্যে আমরা দেখছি কিছু ফাইনাইট ডিজিট দেওয়া, যেমন হচ্ছে 3500 আছে এখানে, 3600 আছে এখানে, কোনটা 10,000 উপরে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে কিন্তু সরাসরি এই ডিজিট গুলো নেই, কাজেই আমরা কিভাবে এটি করতে পারি? এটি করার জন্য আমাদের VLOOKUP for approximate এই ফাংশনটি তৈরি করতে হবে, মানে এই ফাংশনটি দিয়ে আমাদের VLOOKUP এর প্রবলেমটি সলভ করতে হবে। ধরুন আমরা কি করব এখন, VLOOKUP equal VLOOKUP এর পর আমরা লুকআপ ভ্যালু হিসেবে আমাদের এই সেলটিকে সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমাদের এই সেলের মধ্য থেকেই হচ্ছে আমাদের ব্যাপারটা লজিক্যালি টেস্ট করতে হবে। তারপর এটাকে আমরা বলছি যে পরবর্তী সিনট্যাক্সে আমরা খুঁজবো হচ্ছে টেবিল অ্যারে, অর্থাৎ আমাদের টেবিল অ্যারে হচ্ছে এটা। আমরা এই টেবিল থেকেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটি সেটা খুঁজে পাবো। টেবিল অ্যারে সিলেক্ট করার পর আমরা পরবর্তী সিনট্যাক্সে দেখছি কলাম ইন্ডেক্স নাম্বার, অর্থাৎ কমিশন এই টেবিলের মধ্যে কত নম্বর কলামে আছে। আমরা দেখতে পাচ্ছি এটি 3 নম্বর কলামে আছে। তারপর যদি আমরা কমা দেই, তারপর আমাদের সামনে রেঞ্জ লুকআপের যেই সিনট্যাক্সটি ছিল সেটি চলে আসছে এবং আমাদেরকে বলছে যে ট্রু ফর অ্যাপ্রক্সিমেট এন্ড ফলস ফর এক্সাক্ট। যেহেতু এটা এক্সাক্ট না, অ্যাপ্রক্সিমেট ম্যাচ, আমরা অ্যাপ্রক্সিমেটকে সিলেক্ট করে দেওয়ার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। আমাদেরকে সে দিচ্ছে NA, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, কারণ আমাদের সরাসরি এই ডিজিট অর্থাৎ 1000-এর নিচে কিন্তু কোনো ইনফরমেশন আছে এরকম কিছু দেওয়া নেই। সো 50 যেহেতু 1000-এর চেয়ে অনেক কম এবং এই রিলেটেড কোনো ইনফরমেশন এখানে দেওয়া নাই, দ্যাটস ওয়াই এখানে আসতেছে নট অ্যাপ্লিকেবল। এবং আমরা যদি এখন ড্র্যাগ করি তাহলে আমাদের পরবর্তী রেজাল্ট আমরা পেয়ে যাব। মজার বিষয় হচ্ছে যে সবগুলোর জন্য কম বেশি দিলেও এই রেজাল্টটির জন্য কিন্তু নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে যখন আমরা ড্র্যাগ করছি তখন রেফারেন্স সেল হিসেবে সে নিচে নেমে যাচ্ছে। নিচে নেমে যাওয়ার কারণে সে এইটার জন্য, মানে এই সেলের জন্য সে ইনফরমেশনটি আর খুঁজে পাচ্ছে না। এই ইনফরমেশনটি যদি আমরা ঠিক করতে চাই, মানে হচ্ছে এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের যে টেবিল অ্যারে ছিল সেটাকে আমরা ফিক্সড করে দিব মিক্সড রেফারেন্সের মাধ্যমে। আশা করি মিক্সড রেফারেন্স সম্পর্কে সবারই আইডিয়া আছে। যদি আইডিয়া না থেকে থাকে, তারপর এটা সলভ করতে এই আইডিয়াটা লাগবে, কাজেই আমাদের প্রথম যে ভিডিওটা ছিল সেখান থেকে আবার দেখে আসতে পারেন। তো আমরা এটা সিলেক্ট করে দেওয়ার পর, ফিক্স করে দেওয়ার পর আমরা এন্টার দিচ্ছি। আচ্ছা, এখানে এন্টার দিলে হবে না, আমাদের উপরেরটাতে এন্টার দিতে হবে, মানে ফিক্স করে দিতে হবে। তো আমরা ডলার সিম্বল দেওয়ার মাধ্যমে এটাকে ঠিক করে আমরা এবার ড্র্যাগ ডাউন করি। আমাদের কিন্তু প্রবলেমটি সর্ট আউট হয়ে গেছে। আমরা পরবর্তী প্রবলেমটা আবার দেখি এটা কিভাবে করা যায়। equal VLOOKUP lookup value, তার জন্য আমরা এটিকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর কমা দিচ্ছি, তারপর টেবিল অ্যারে হিসেবে এটিকে সিলেক্ট করে দিচ্ছি, তারপর আমরা F4 প্রেস করার মাধ্যমে এটিকে একদম মিক্সড রেফারেন্সের মাধ্যমে ফিক্স করে দিলাম, তারপর কমা দিলাম। এবার আমরা ক্যাটাগরি বের করব। ক্যাটাগরি হচ্ছে এই টেবিলের দ্বিতীয় কলাম। আমরা 2 লিখছি। 2 লেখার পর আমরা বলতেছি যে এটা অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ব্যাস আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম। আমাদের এটার জন্য কোনো রেজাল্ট দিচ্ছে না ঠিকই, কিন্তু আমাদের বাকিগুলোর জন্য রেজাল্ট দিবে। খেয়াল করে দেখুন, এটি হচ্ছে 2400, অর্থাৎ 2000 থেকে 2999 এর মধ্যে, কাজে এটা আমাকে ওকে বলছে।
এটি 2000 সরাসরি ম্যাচ করে, এই জন্য আমাদেরকে ওকে বলছে। তারপর বলতেছে যে 3540 যেটি হচ্ছে আমাদের এখানে আছে, যেটি হচ্ছে গুড। তারপর হচ্ছে আমাদের 3650 যেটি এখানে আছে। তারপর আমাদেরকে বলতেছে 10,000 উপরে, অর্থাৎ এই যে 10,000 সেটার উপরে যাই আছে সেটাকে আমরা বলতেছি এক্সেলেন্ট। অর্থাৎ এইভাবে কিন্তু আমরা VLOOKUP রিলেটেড প্রবলেম সলভ করতে পারি। আর এই ধরনের প্রবলেমের সলিউশন যদি আমাদের VLOOKUP এর মাধ্যমে আমরা করে থাকি, তবে আমাদের অনেক বড় বড় প্রবলেম কিন্তু আমরা খুব সহজেই এবং অল্প সময়ের মধ্যে সলভ করতে পারবো। এবার চলে আসি ইলাস্ট্রেশনে। ইলাস্ট্রেশন হচ্ছে আমাদের অনেক সময় গ্রাফ অথবা বিভিন্ন ডেটা প্রেজেন্টেশন করতে হয়। সো এই যে ভিজুয়ালাইজেশনের যে ব্যাপারটা সেটা আমরা ইলাস্ট্রেশনের মাধ্যমে করতে পারি। এখানে কিছু ছোট ছোট টুল আছে, আমরা আপনাকে সেই টুলগুলো সম্পর্কে অবহিত করতে চাই। এই ইলাস্ট্রেশন ফাংশনটি আমরা পাবো ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে ইলাস্ট্রেশন। ইনসার্ট অপশনটি অন করার পর যে রিবন চলে আসবে, সেই রিবনের একটা ছোট সেগমেন্ট হচ্ছে গিয়ে এই ইলাস্ট্রেশন। এই ইলাস্ট্রেশনের মধ্যে আমাদের প্রথমটি হচ্ছে পিকচার। এই পিকচারের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে দুটো অপশন দেখতে পাই, তার মধ্যে একটি হচ্ছে দিস ডিভাইস এন্ড অনলাইন ডিভাইস। দিস ডিভাইস মানে হচ্ছে আপনার যদি কোনো পিকচার অথবা কোনো লোগো অথবা কোনো আইকন সেট করতে হয়, তবে আপনার সেই আইকনটি কোথায় আছে, সেটা কি আপনার পিসিতে আছে নাকি অনলাইন থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। যদি পিসিতে থাকে তাহলে আমরা দিস ডিভাইসের মাধ্যমে আমরা আমাদের নিজের পিসি থেকে অথবা নিজের কম্পিউটার থেকে সেটা এখানে ইনসার্ট করতে পারবো। আর যদি আপনার সেটাকে অনলাইন থেকে ডাউনলোড করে নিতে হয়, তাহলে আপনি অনলাইন পিকচার্সে গিয়ে আপনি ব্রাউজ করে সেটাকে নিয়ে আসতে পারবেন। তারপর আমাদের সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে শেপস। এখানে অনেক অনেক শেপস দেওয়া আছে। এই শেপগুলো যদি আপনি নিয়ে আসেন, ধরেন আপনি একটা রেক্টেঙ্গেল আনলেন, সেই রেক্টেঙ্গেলকে আপনি আপনার পছন্দ মতো ম্যানিপুলেট করে নিতে পারবেন, সেটাকে কালার দিতে পারবেন, সেখানে আপনি টেক্সট লিখতে পারবেন, জাস্ট লাইক আমরা এক্সেল লিখি, এক্সেল। তো এটার আপনি সাইজ বড় ছোট করতে পারবেন লেখাটার। যেমন আমি এই সেলটাকে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে আমাদের অপশন চলে আসছে যদিও তো আমরা এখান থেকে এটা করে ফেলি। এই যে আমরা তারপর এটাকে মাঝে নিলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এখান থেকে টেক্সট লিখতে পারি, টেক্সটের ফরম্যাট চেঞ্জ করতে পারি। টেক্সট ফরম্যাট চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে ক্লিক করতে পারবো, এখান থেকে ফরম্যাট নিতে পারবো। তারপর হচ্ছে গিয়ে আমরা টেক্সটের ফরম্যাট এখান থেকে ঠিক করে নিতে পারবো, আমরা নানান ভাবে এটা করতে পারি। তারপর হচ্ছে আমরা ফিল কালার চেঞ্জ করতে পারি। ফিল কালারের জন্য আমরা এই অপশন থেকে বাই ডিফল্ট অনেকগুলো কালার দেওয়া আছে, সেই কালারগুলো দিয়ে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে আমরা যদি চাই এটার পাশে বর্ডার দিতে, তাহলে আমরা এই যে শেপ আউটলাইন থেকে বর্ডার দিতে পারবো এবং এখানেও এটার কালার নির্ধারণ করা যায়। তো আমরা এখান থেকে কালার নির্ধারণ করে ধরুন ব্ল্যাক দিয়ে দিলাম। তারপর যদি আমরা দেখতে চাই যে না এখানে আমাদের বর্ডারটা খুব ছোট হয়ে গেছে, যে দেখা যাচ্ছে না, তো আমরা এখান থেকে উইডথ থেকে বর্ডার সাইজটা বড় করে দিলাম। তো এভাবে আমরা শেপ রিলেটেড যাবতীয় যত জিনিস আছে সব ইনসার্ট থেকে গিয়ে আমরা এই যে শেপস এর এখান থেকে পাবো। এখানে অনেক কিছুই আছে, আপনারা দয়া করে দেখে নেবেন। তারপর আমরা এখান থেকে স্মার্ট আর্ট রিলেটেড অনেক কাজ করতে পারি। এই স্মার্ট আর্ট সম্পর্কে আইডিয়া হয়তো বা যারা প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট ইউজ করেন প্রেজেন্টেশনের জন্য, তারা হয়তো এই ব্যাপারে খুব ভালো জানেন। ঠিক সেম স্মার্ট আর্ট গুলো এখানেও আছে, কারণ এটা হচ্ছে এক্সেল এর আরেকটা প্যাকেজ। সো এখানে এটা তো একই জিনিসই থাকবে, এটাই স্বাভাবিক। সো এখান থেকে আপনি আপনার প্রয়োজন মতো স্মার্ট আর্ট ইউজ করে প্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা, তারপরে চলে আসতেছে স্ক্রিনশট। ধরেন আপনার স্ক্রিনের থেকে কোনো একটা আইকন অথবা কোনো কিছু নিতে হবে যা আপনি ইন্টারনেট অথবা অন্য কোথাও আপনার কাছে নেই, তা আপনি স্ক্রিনশটে যদি ক্লিক করেন, তারপর হচ্ছে স্ক্রিন ক্লিপিং এই অপশনটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনার ইনস্ট্যান্ট নিচে আপনার এক্সেল ফাইলের নিচে যেই পেজটা থাকবে কিংবা যেই ফাইলটা থাকবে, ঠিক সেটাই আপনার এখানে শো করবে। সেখান থেকে ধরেন আপনি নিতে চাচ্ছেন, ধরেন আমি ক্রোমের এই লোগোটা নিতে চাচ্ছি, তো আমি ক্রোমের লোগোটা নিলাম, এই যে আমাদের কিন্তু ক্রোমের লোগোটা চলে আসলো এখানে। তো ঠিক এইভাবে কিন্তু আমরা স্ক্রিনশটের মাধ্যমে আমাদের কাজ করতে পারি। আচ্ছা, এবার চলে আসতেছি আমাদের খুব ইম্পর্টেন্ট একটা অপশনে, সেটার নাম হচ্ছে চার্ট। চার্ট আমরা কখন কিভাবে কি ডেভেলপ করব, কোন চার্ট আমাদের কি কাজে দিবে, এই বিষয়ে আমরা এখন আলোচনা করব।
তো শুরুতেই আমাদের দেখতে হচ্ছে পাই চার্ট। পাই চার্টের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটা তৈরি করার ক্ষেত্রে আমাদের সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা সিরিজ ডেটা থাকতে হবে। যেমন এখানে লোকেশন দেওয়া আছে, লোকেশনের আন্ডারে একটা কোয়ার্টার রেজাল্ট মানে কিছু ভ্যালু দেওয়া আছে এবং সেটা মাত্র একটা মাত্র সিরিজ। এখানে যদি আরো কয়েকটা সিরিজ থাকতো যেমন ফার্স্ট কোয়ার্টারের পর সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, তাহলে কিন্তু পাই চার্ট ভালো রেজাল্ট দিতে পারতো না। আচ্ছা, মজার বিষয় হচ্ছে যখন আমরা চার্ট ডেভেলপ করব তখন সেটাও আমাদের ইনসার্ট থেকে করতে হবে। ইনসার্ট থেকে যদি আমরা চার্ট ডেভেলপ করি তবে এখানে আমরা চার্ট নামে একটি সেগমেন্ট পাবো। সেই সেগমেন্টের মধ্যে আমাদের সকল চার্ট সম্পর্কে এখানে দেওয়া আছে। তবে আমরা রিকমেন্ডেড চার্ট থেকে যদি কাজ করি তাহলে আমাদেরকে ধরেন এই ডেটার জন্য কোন কোন চার্ট ভালো হবে তার একটা রিকমেন্ডেশন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আমরা যদি এখন পাই চার্টকে সিলেক্ট করে ওকে দেই তাহলে কিন্তু আমাদের এই ডেটার জন্য পাই চার্ট ডেভেলপ হয়ে গেছে। এখন মজার বিষয় হচ্ছে এটাকে কি আমরা এভাবেই রাখবো, না এটাকে আমরা ডেভেলপ করতে পারি অথবা নিজের পছন্দ মতো ম্যানিপুলেট করে নিতে পারি। হ্যাঁ, আমরা এটা নিজের পছন্দ মতো ম্যানিপুলেট করে নিতে পারবো। ধরেন আপনি এটা থেকে কালার চেঞ্জ করতে চান, তো আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। আমি কালারটা চেঞ্জ করলাম না কারণ এই কালারটাই আমার কাছে ভালো লাগছে। তারপর আপনি যদি অ্যাড চার্টে যান তাহলে আপনি আরো কিছু অপশন দেখতে পাবেন, যেমন হচ্ছে চার্ট টাইটেল। আপনি চাইলে এখান থেকে চার্ট টাইটেল দিতে পারবেন। যেমন এটা যদি উপরে রাখতে চান আপনি এখান থেকে উপরে রাখবেন, যদি বলেন যে না এটা উপরে না আপনি অন্য কোথাও রাখতে চান অথবা দিতেই চান না তবে এটা নান করে দিবেন। তারপর হচ্ছে ডেটা লেভেলস থেকে আপনি আম, প্রতিটা পাইয়ের পার্টের মধ্যে আপনি কোনটা কি পরিমাণ ডেটা নিয়ে আছে সেটা আপনি এখান থেকে খুঁজে বের মানে দিয়ে দিতে পারবেন। এটার আবার লোকেশনটা আপনি ঠিক করে দিতে পারবেন, সেটা কি সেন্টারে থাকবে না ইনসাইড এন্ডে থাকবে নাকি আউটসাইড এন্ডে থাকবে। সো এগুলোও আপনি এখান থেকে দিয়ে নিতে পারেন। আমি আউটসাইড এন্ডে রাখলাম। তারপর হচ্ছে লেজেন্ড, অর্থাৎ কোন কালারটা কি লেভেলের ডেটা অর্থাৎ কি বুঝাচ্ছে সেটা আপনি লেজেন্ড থেকে দিতে পারবেন। লেজেন্ডের পজিশনটাও আপনি ঠিক করতে পারবেন, যেমন রাইটে যদি আমি রাখতে চাই তবে রাইট, যদি আমি টপে রাখতে চাই তবে টপ, যদি লেফটে রাখতে চাই লেফট, অথবা যদি বটমে রাখতে চাই তবে বটম। আমি রাইটটাকে রাখলাম। আচ্ছা, তারপর এখানে থেকে আরেকটা মজার বিষয় হচ্ছে যে আমরা যখন কোনো একটা চার্টকে সিলেক্ট করব তখন ঠিক তার ডান পাশেও ঠিক এরকম কিছু অপশন আসবে। এখান থেকে আমরা সিমিলার ক্যাটাগরির কাজ করতে পারি। যেমন আমরা যদি প্লাস সিম্বলে ক্লিক করি, ওই যে আমরা দেখতে চাচ্ছিলাম যে অ্যাড চার্ট এলিমেন্ট, এটাও ঠিক অ্যাড চার্ট এলিমেন্ট, সেম জিনিস, আমরা এখান থেকেও এই সেম কাজটা করতে পারবো। তারপর আমরা চলে যাচ্ছি এই অপশনে। এখান থেকে হচ্ছে গিয়ে এটার কিছু ফরম্যাট বাই ডিফল্ট দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে ফরম্যাট নিজের পছন্দ মতো নিয়ে নিতে পারবেন। তারপর আমরা যদি খেয়াল করি সেটা হচ্ছে ফিল্টার। ফিল্টারের মধ্যে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো ফার্স্ট কোয়ার্টারের জন্য প্রতিটা রিজিয়ন ওয়াইজ আমাদের ইনফরমেশন এখানে আছে। আমরা যদি চাই না শুধু আমরা আম, একটা রিজিয়নের ইনফরমেশন দেখবো তখন আমরা জাস্ট মিরপুরকে ক্লিক করলাম, শুধু মিরপুরের ইনফরমেশনটা দেখাবে এবং যদি অ্যাপ্লাই ক্লিক করি দেখেন আমাদের কিন্তু শুধু মিরপুরের রেজাল্ট দিচ্ছে। আবার ক্লিক করে যদি আমরা ফিল্টারে চলে যাই, ফিল্টার থেকে যদি যে বলি যে না আমরা মিরপুর আর নর্দাটা শুধু দেখতে চাই, তবে আমরা নর্দাকে সিলেক্ট করে দিব, তারপর অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর আমরা দেখব যে আমাদের নর্দা এবং মিরপুর এই দুটো রেজাল্ট দিচ্ছে। মজার বিষয় হচ্ছে আপনি চাইলে এই প্রতিটা পাইকে আলাদাভাবে সিলেক্ট করতে পারেন। যেমন হচ্ছে আমি যদি শুধু এই পাইটাকে সিলেক্ট করে একটু ড্র্যাগ করি তাহলে এটা কিন্তু তার যে মেইন পাই ছিল, যে এরিয়াটা ছিল সেটা থেকে আলাদা হয়ে দেখাচ্ছে। এভাবে আপনি চাইলে খুব সহজেই খুব সুন্দরভাবে আপনি কিন্তু আপনার চার্ট তৈরি করতে পারেন। ঠিক একইভাবে আমরা কলাম চার্ট ডেভেলপ করতে পারি। কলাম চার্টের জন্য আমরা একাধিক সিরিজ ডেটাও থাকলে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা সুন্দরভাবে কলাম চার্ট তৈরি করতে পারবো। কলাম চার্টের জন্য আমরা আবার ডেটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্টে চলে যাব। রিকমেন্ডেড চার্ট থেকে আমরা যদি অল চার্টের দিকে খেয়াল করি তবে আমরা এখানে দেখতে পাবো যে যত রকমের চার্ট আছে সবগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে। তো কলাম থেকে আমরা যে কোনো একটা চার্টকে সিলেক্ট করলাম। এই চার্টের মধ্যে আপনি যদি উপরে যান, উপরে গিয়ে দেখবেন যে আপনার অনেক রকমের ডিজাইন এখানে রয়েছে। আপনি 3D চাইলে 3D দিতে পারেন অথবা যে কোনো কিছুই আপনি করতে পারেন। আমি জাস্ট নরমাল 2Dটাই রাখলাম। 2Dটা রেখে আমি ওকে দিয়ে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমাদের সামনে চার্টটি ডেভেলপ হয়ে গেল। চার্টটি ডেভেলপ হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাবো যে অ্যাড চার্ট থেকে আমরা এখানে আরো কিছু অতিরিক্ত অপশন আমরা পেয়েছি। সেই অপশনগুলো আমরা ইউজ করে এটাকে আর সুন্দরভাবে ম্যানিপুলেট করে নিতে পারি। যেমন হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো দিয়ে কি বোঝাচ্ছে, নিচের এই ভ্যালুগুলো দিয়ে কি বোঝাচ্ছে, চার্ট টাইটেলের কি অবস্থা, সেই চার্ট টাইটেলটাও আমরা চাইলে এখান থেকে ডানে বামে যে কোনো জায়গায় মুভ করতে পারি। যেমন এই যে এক্সিস্ট টাইটেল,
সেখান থেকে হচ্ছে আমরা এই যে প্রাইমারি হরাইজন্টালে যদি ক্লিক করি তাহলে নিচের দিকে আমাদের একটা নতুন অপশন ক্রিয়েট হবে, সেখান থেকে আমরা লিখতে পারবো এটার মানে কি। যেমন এখান থেকে আমরা লিখতে চাচ্ছি যে এটা হচ্ছে কোয়ার্টাইলস, কোয়ার্টাইলস। তারপর আপনি যদি বলেন যে এখান থেকে আপনি অন্য কিছু অ্যাড করতে যাচ্ছেন, যেমন এক্সিস্ট থেকে আপনি যদি বলেন যে প্রাইমারি ভার্টিক্যাল, সো প্রাইমারি ভার্টিক্যাল এখানে আমাদের চলে আসতেছে। সরি, এটা হবে কোয়ার্টাইলস, আমি ভুলে ওখানে লিখেছি কোয়ার্টাইলস। আর এটাকে আপনি লোকেশন লিখতে পারেন এই জায়গায়, লোকেশন। সো এভাবে আপনি চাইলে আপনার পছন্দ মতো চার্টটাকে ডিজাইন করতে পারেন। ঠিক এখানে যা আছে ঠিক সেম জিনিসটাও এখানেও আছে, যেটা আপনি আগের যে চার্টটা ছিল সেখানেও দেখেছেন। এখান থেকেও আপনি চাইলে এই জিনিসগুলো অ্যাড করতে পারেন এবং এগুলো আপনি দেখে নেবেন আস্তে আস্তে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে কিছু বাই ডিফল্ট ফরম্যাট দেওয়া আছে, এটাও আপনি আপনার পছন্দ মতো করতে পারবেন। তারপর হচ্ছে ফিল্টারে যদি যাই, ফিল্টার থেকে হচ্ছে আপনি এখান থেকে ফিল্টারিং করতে পারেন। যেমন হচ্ছে যেহেতু এখানে আমাদের দুটো ডেটা আছে, কাজে এখান থেকে ধরেন আপনি মিরপুরে যান, মিরপুর সিলেক্ট করলেন, তারপর হচ্ছে নর্থদা সিলেক্ট করলেন এবং আপনি বললেন যে শুধু ফার্স্ট কোয়ার্টাইলের ডেটাটা আপনি দেখতে চান, শুধু ফার্স্ট কোয়ার্টাইলটা সিলেক্ট করে যদি আমি অ্যাপ্লাই দেন তাহলে আপনি দেখবেন যে ফার্স্ট কোয়ার্টাইলের জন্য এই দুটো লোকেশনের ক্ষেত্রে ডেটার কি অবস্থা সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। সিমিলার ওয়েতে আপনি যদি পরেরটাতে যান লাইন চার্ট, একইভাবে যদি আপনি লাইন চার্ট ডেভেলপ করতে চান করতে পারেন। সেটা হচ্ছে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্ট, রিকমেন্ডেড চার্ট থেকে অল চার্টস, অল চার্টস থেকে আপনি হচ্ছে লাইন ক্লিক করবেন, লাইন ক্লিক করে হচ্ছে যে কোনো একটা চার্টকে আপনি সিলেক্ট করে যদি ওকে দেন তাহলে হচ্ছে আপনার লাইন চার্টটি চলে আসবে। এবং একইভাবে আপনি লাইন চার্টটি আপনার পছন্দ মতো ঠিক এই অপশনগুলো ব্যবহার করে আপনি ম্যানিপুলেট করে নিজের মতো সাজিয়ে আপনি প্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা, তারপর চলে আসতেছি বার চার্ট। একইভাবে আপনি বার চার্ট ডেভেলপ করতে পারবেন। সেটার জন্য আপনার ইনসার্টে যেতে হবে, ইনসার্ট থেকে রিকমেন্ডেড চার্টে যেতে হবে, রিকমেন্ডেড চার্ট থেকে আপনি অল চার্টে গিয়ে আপনি যদি এখান থেকে বার সিলেক্ট করেন তাহলে আপনার সামনে বার চার্ট চলে আসবে। আপনি একটাকে সিলেক্ট করলেন, তারপর সিলেক্ট করার পর আপনি এটাকে, ও মজার বিষয় হচ্ছে যে জিনিসটা আপনাকে দেখানো হয়নি, সেটি হচ্ছে যে এটাকে আপনি ছোট বড় করতে পারবেন। সেজন্য আপনাকে কর্নারে যদি আপনি আবার কার্সরটাকে নিয়ে আসেন তাহলে হচ্ছে এরকম একটা অ্যারো সিম্বল আসবে, যেটাকে আপনি লেফট ক্লিক দিয়ে চাপ দিয়ে ধরে ড্র্যাগ ডাউন অথবা ড্র্যাগ আপ করলে আপনি ঠিক সুন্দরভাবে এগুলোকে ছোট বড় যে কোনো সাইজের তৈরি করতে পারবেন। এবং অ্যাট দ্য সেম টাইম আপনি হচ্ছে এগুলাকে আপনার পছন্দ মতো ডিজাইন করতে পারবেন এবং সেখান থেকে ফিল্টার করারও অপশন আপনার জন্য উন্মুক্ত থাকলো। ঠিক এইভাবে আপনি চাইলে আপনার চার্ট ডেভেলপ করতে পারেন। এবার আরেকটা মজার বিষয় আমরা খেয়াল করব, সেটা হচ্ছে স্পার্কলাইন। স্পার্কলাইন হচ্ছে ডেটাকে আমরা সাথে রেখে আমরা ডেটার একটা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে ডেটাটাকে প্রেজেন্ট করব। সেটা কিভাবে? সেটা হচ্ছে আমাদের সামনে ধরুন একটা টেবিল দেওয়া আছে, সেখানে দেওয়া আছে কিছু প্রোডাক্টের নাম এবং মান্থ ওয়াইজ তাদের সেলস এর অবস্থা। তাহলে আমরা এটাকে কিভাবে করতে পারি? আমরা ধরেন একটা ডেটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছি ইনসার্টে, ইনসার্ট থেকে আমরা দেখবো একটা নতুন সেগমেন্ট এখানে আছে, তার নাম হচ্ছে স্পার্ক লাইন। স্পার্ক লাইন থেকে আমরা ধরেন লাইন নামে এই স্পার্ক লাইনটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের সামনে একটি পপ আপ বক্স আসছে, সেখানে ডেটা রেঞ্জ চাচ্ছে, ডেটা রেঞ্জ আমরা অলরেডি সিলেক্ট করে দিয়েছি, সেটা হচ্ছে শু এর যতগুলো রেজাল্ট ছিল সব। তারপর আমরা বলতে চাচ্ছি যে লোকেশন ডেটা, ব্যাপারটা আমি আবারও দেখাই আপনাদেরকে। আমি জাস্ট এই ডেটাগুলো সিলেক্ট করে দিলাম, তারপর স্পার্ক লাইন থেকে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে স্পার্ক লাইনে যাব, তারপর লাইনে যাব, লাইন থেকে আমরা ডেটা রেঞ্জ অলরেডি সিলেক্ট করে দিয়েছি, তারপর হচ্ছে লোকেশন রেঞ্জ, অর্থাৎ কোন সেলে আমাদের এই রেজাল্টটা শো করবে। তো আমরা সেল হিসাবে ঠিক তার পাশের সেলটাকে সিলেক্ট করে তারপর ওকে দিলাম, ওকে দেওয়ার পর আমাদের সামনে একটা গ্রাফ অলরেডি কিন্তু শো করছে, যেটাকে আমরা বলতেছি লাইন। তো এটা বেশ ছোট, আমরা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি, আমরা একটু বড় করে দিচ্ছি, এই যে এটা বড় হয়ে গেল। অর্থাৎ আমরা যদি এই লাইনটার দিকে খেয়াল করি, ডেটাটাকে যদি নাও বুঝে থাকি, যারা এই লাইনটার দিকে খেয়াল করবে তারাই বুঝতে পারবে যে তাদের সেলস এর কি অবস্থা। শুরুতে যাই ছিল তারপরে আস্তে আস্তে সেলস নিচের দিকে ডাউন করেছে, তারপর আবার আস্তে আস্তে সে আগের অবস্থানে ফিরে গেছে। তো আমি যদি এখন জাস্ট ড্র্যাগ করি তাহলে বাকি রেজাল্ট গুলোর জন্য অথবা বাকি ডেটা গুলোর জন্য আমাদের রেজাল্ট কিন্তু দিয়ে দিচ্ছে। আমরা চাইলে এটাকে আরো বড় ছোট করতে পারি, যেমন আমরা জাস্ট এই সেলগুলোকে সিলেক্ট করলাম রো ওয়াইজ, তারপর যদি আমরা এগুলোকে একটু টেনে বড় করে দেই তাহলে কিন্তু আমাদের
এটাকে আরো সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। তারপর চলে আসি আমরা কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং একটা মজার টুল, যেটা দিয়ে আপনি খুব সহজেই আপনি বিভিন্ন কন্ডিশন সেট করার মাধ্যমে আপনার ডেটাকে হাইলাইট করতে পারবেন। যেমন আমার এখানে যে প্রবলেমটা দেওয়া আছে সেটা হচ্ছে হাইলাইট সেলস রুলস, এর আন্ডারে কিছু প্রবলেম দেওয়া আছে, ডেটা দেওয়া আছে। যেমন আমাদের ফার্স্ট যে ক্রাইটেরিয়া কিংবা যে প্রবলেমটা সেটা হচ্ছে যে সে সকল ভ্যালুকে হাইলাইট করো যা হচ্ছে 50-এর বেশি। অর্থাৎ আমরা ডেটাটাকে সিলেক্ট করে দিলাম, তারপর হোমে চলে যাব। হোম থেকে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং নামে আমরা এই অপশনটি খুঁজে পাবো। তারপর আমরা যদি ক্লিক করি তারপর আমরা দেখব হাইলাইট সেলস রুলস। যেহেতু আমরা চাচ্ছি যে গ্রেটার দেন যে ভ্যালুগুলো মানে 50-এর চেয়ে বড় যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা হাইলাইট করব, তো আমরা হাইলাইটে যাব, গ্রেটার দেন এই অপশনটাকে সিলেক্ট করব। এই অপশনটাকে সিলেক্ট করার পর আমরা বলছি যে 50-এর উপরে, তাহলে হচ্ছে আমাদের সামনে একটা বক্স চলে আসলো। সেই বক্সের মধ্য থেকে আমরা জাস্ট যে ফরম্যাট সেলস দ্যাট আর গ্রেটার দেন, এখান থেকে আমরা 50 লিখে দিলাম। 50 লিখে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাইট রেড ফিল উইথ ডার্ক রেড টেক্সট, এই ফরম্যাটের মাধ্যমে হচ্ছে আমাদের ব্যাপারটা হাইলাইটেড হবে। আপনি চাইলে এখানে হচ্ছে বাই ডিফল্ট আরো কিছু দেওয়া আছে কিংবা এখানে কাস্টম ফরম্যাট আছে, সেখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি এটাকেই রাখলাম বাই ডিফল্ট হিসেবে যেহেতু এটা আছে। তারপর ওকে দিলাম। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 50-এর যে সকল ভ্যালুগুলো 50-এর চেয়ে বেশি সেগুলোকে কিন্তু অলরেডি তারা হাইলাইট করে দিচ্ছে। এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী প্রবলেমে, সেটা হচ্ছে টেক্সট। তো আমরা ক্লিক করলাম, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা কি করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, কন্ডিশনাল ফরম্যাট থেকে হাইলাইট সেলস রুলস, তারপর আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে টেক্সট দ্যাট কন্টেন্টস। টেক্সট দ্যাট কন্টেন্টস থেকে আমরা বলতে চাচ্ছি আমাদেরকে মানডে যে সমস্ত ভ্যালুগুলো আছে, শুধু MON যে ভ্যালুগুলো আছে কিংবা যে টেক্সটগুলো আছে সেগুলোকে হাইলাইট করে দাও। তো আমরা বাই ডিফল্ট এটাকে রেখে আমরা ওকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে মানডে নামে যে সমস্ত ভ্যালুগুলো আছে সেগুলোকে তারা হাইলাইট করে দিচ্ছে। এবার আমরা বলতে চাচ্ছি ডেট, আমরা ডেটকে সিলেক্ট করে দিলাম। তারপর আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম। কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা চলে যাচ্ছি হাইলাইট, হাইলাইট থেকে আমরা চলে যাচ্ছি ডেট অকারিং। ডেট অকারিং থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি, এখানে বাই ডিফল্ট অনেকগুলোই আছে, আমরা জাস্ট ইয়েস্টারডে কে সিলেক্ট করে আমরা ওকে দিয়ে দিচ্ছি। ও, আমাদের সামনে কিন্তু কোনো রেজাল্ট দিচ্ছে না, কারণ এই ডেটাগুলো বেশ পুরনো। তো আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই, তাহলেই আমাদের এটা হয়ে যাবে। খেয়াল করে দেখুন, আমি জাস্ট ডেটাটাকে চেঞ্জ করে দিয়েছি। এটা অগস্ট মাস, তাই আছে অগস্টটাকে সিলেক্ট করে দিয়েছি। আমাদের কিন্তু ইয়েস্টারডে ছিল হচ্ছে 21, কাজেই সাথে সাথেই কিন্তু আমাদের এই সেলটিকে তারা হাইলাইট করে দিচ্ছে। এবার আমরা বলতে চাচ্ছি যে ডুপ্লিকেট ভ্যালুগুলো কি কি, কোনো একটা সেলে যদি কিংবা কোনো একটা কলামে কিংবা কোনো একটা রোতে যদি অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু থাকে, সেই ডুপ্লিকেট ভ্যালুগুলো হাইলাইট করার জন্য আমরা ঠিক একইভাবে কাজটি করতে পারি। আমরা ডেটাগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপর হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এ গেলাম, হাইলাইট সেলস রুলস, হাইলাইট সেলস রুলস থেকে ডুপ্লিকেট ভ্যালু। ডুপ্লিকেট ভ্যালুর জন্য আমরা এখানে যেই অপশন বক্সটি পাচ্ছি সেখানে আমরা ডুপ্লিকেট ভ্যালু দিতে পারি, ইউনিক ভ্যালু দিতে পারি। ইউনিক ভ্যালু হচ্ছে যেগুলো ডুপ্লিকেট নয়, একটা মানে সেই ভ্যালুটা একটাই মাত্র আছে, ঠিক আছে। সেটাকে যদি আমরা সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে ইউনিক ভ্যালুগুলো এখানে শো করবে। আমরা ডুপ্লিকেট ভ্যালুটাকেই রাখলাম, তারপর হচ্ছে ওকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ডেটাগুলো ছিল সেখান থেকে 100 এটা দুইটা ছিল, সাথে সাথে সেই ডুপ্লিকেট দুটো ভ্যালু কিন্তু আমাদেরকে তারা দেখিয়ে দিচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রবলেমে, সেটা হচ্ছে টপ এন্ড বটম রুলস। আমরা টপ এন্ড বটম রুলসে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু প্রবলেম দেওয়া আছে, সেই প্রবলেম ওয়াইজ আমরা এটিকে সলভ করব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফার্স্ট প্রবলেম হচ্ছে ফাইন্ড আউট টপ 3 আইটেমস ফ্রম নাম্বার কলাম। সো আমাদের এটা হচ্ছে নাম্বার কলাম, সেখান থেকে আমরা বের করব যে টপ 3 আইটেমস। একইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, টপ এন্ড বটম রুলসে যাব। টপ এন্ড বটম রুলস থেকে আমরা চলে যাব টপ 10 আইটেমসে। এটা টপ 10 আইটেমস হলেও আমরা এখান থেকে কতগুলো আইটেম আমরা সিলেক্ট করতে চাই সেটাকে আমরা বাই ডিফল্ট তৈরি করে নিতে পারবো। তো এখানে 10 দেওয়া ছিল, আমরা এটাকে বলছি 3 আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী। তারপর আমরা ওকে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টপ 3 আইটেমকে তারা হাইলাইট করে দিচ্ছে। একইভাবে আমরা ফাইন্ড আউট টপ 20% ফ্রম দ্য পার্সেন্টেজ কলাম। আমাদের এটা হচ্ছে পার্সেন্টেজ কলাম, আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। তারপর আমরা চলে গেলাম কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর টপ
এন্ড বটম রুলস, সেখান থেকে টপ পার্সেন্টেজ, টপ 10%-এ চলে যাব। টপ 10% থেকে আমরা চলে যাচ্ছি যে টপ 20%। তো আমরা 20% লিখলাম, তারপর ওকে দিলাম, আমাদেরকে দেখাচ্ছে যে টপ 20%। আচ্ছা, আমি মনে হয় কোথাও ভুল করেছি, আমি আবারও এটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর হচ্ছে টপ চলে যাব এই, তারপর আমরা এই যে এখানে 10 দেওয়া ছিল, তো আমরা এখান থেকে 20 করে দিচ্ছি। 20 করার পর আবার ওকে দিয়ে দিচ্ছি, আমাদের কিন্তু প্রবলেমটি সলভ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা চাইলে বাকিগুলো সলভ করতে পারি। তার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, টপ টপ এন্ড বটম রোলসে গিয়ে আমরা দেখতে পারবো যে বটম, এবার হচ্ছে বটম 10 আইটেমস, এটাও আমরা করতে পারবো। বটম 10%, এটা আমরা করতে পারবো। অ্যাবভ অ্যাভারেজ, অ্যাবভ বিলো, অর্থাৎ আমাদের অ্যাভারেজ বের করার প্রয়োজন নাই। আমরা যদি চাই যে অ্যাভারেজের উপরে যে সমস্ত ভ্যালু আছে সেটা আমরা অ্যাভারেজ, অ্যাবভ অ্যাভারেজ থেকে বের করতে পারবো। যদি আমরা চাই যে অ্যাভারেজের নিচে কোন কোন ভ্যালুগুলো আছে সেগুলোকে হাইলাইট করতে যদি আমরা চাই, তাহলে আমরা এই অপশনের মাধ্যমে সেটাই করতে পারবো। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে ডেটা বার, কালার সেলস এন্ড আইকন সেটস। এখান থেকে আমরা আরো কিছু কাজ করতে পারবো, যেমন হচ্ছে গিয়ে ডেটা বার, ডেটা বারে গেলাম। ডেটা বার থেকে আমরা চলে যাব হচ্ছে গিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং, তারপর এখানে আমাদের চলে আসছে ডেটা বার। এই ডেটা বারে যদি আমরা যে কোনো একটা কালারকে সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে আমাদের ডেটাগুলো আসলে কি অবস্থানে আছে তার একটা ভিজুয়ালাইজড অবস্থা এখানে দেখাবে। তারপর হচ্ছে যদি আমরা কালার স্কেল ঠিক করতে চাই, যেমন হচ্ছে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, তারপর হচ্ছে কালার স্কেলে যাব। কালার স্কেল থেকে ধরেন আমি প্রথমটা সিলেক্ট করে নিলাম। প্রথমটা সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিটা সেলকে কালার ওয়াইজ তারা দেখাচ্ছে। যে সেলগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালু বহন করছে সেগুলোকে তারা গ্রিন দেখাচ্ছে, এবং যে সেলগুলোতে সবচেয়ে বেশি কম ভ্যালু রয়েছে সেগুলোকে তারা রেড কালার দিয়ে দেখাচ্ছে। তো এভাবে তারা বাকিগুলোকে বিভিন্ন শেড দিয়ে দেখাচ্ছে। তো এভাবে যদি আমরা আমাদের ডেটাকে প্রেজেন্ট করি, তাহলে কিন্তু ডেটা দেখেই যে কেউ বলে দিতে পারবে যে তার হাইয়েস্ট ভ্যালুটা কোথায় আছে। এবার আমরা দেখব কন্ডিশনাল ফরম্যাটিং এর আরেকটি টুল, সেটা হচ্ছে আইকন সেট। আমরা ডেটাগুলোকে সিলেক্ট করে দিয়ে তারপর কন্ডিশনাল ফরম্যাটিং এ গিয়ে আমরা আইকন সেটে যাব। আইকন সেট থেকে যদি আমরা যে কোনো একটা জিনিসকে সিলেক্ট করে দিলাম, তারপর যদি আমরা বলি যে তারপর আমরা দেখতে পাবো যে আমাদের ডেটার পাশে কিছু আইকন চলে এসেছে। এই আইকনগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন কোন ভ্যালুগুলো লার্জার আর কোন কোন ভ্যালুগুলো স্মলার অথবা স্মলেস্ট অবস্থায় আছে। যেগুলোকে হচ্ছে যে সমস্ত ভ্যালুগুলো ছোট সেগুলোকে তারা লাল কালারের আইকন দিয়ে দেখাচ্ছে, যেগুলো বড় সেগুলোকে গ্রিন কালারের আইকন দিয়ে দেখাচ্ছে। এবার আমরা চলে যাব আরেকটি মজার অপশনে, সেটার নাম হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশনে খুব মজার কিছু কাজ করা যায়। অর্থাৎ ধরেন আমি যদি আপনাকে এভাবে বলি যে ডেটা এক্সেল দিয়ে তো আমরা ডেটা অ্যানালিসিস করি, কিন্তু ডেটা তো আগে ইনপুট দিতে হবে। কখনো কখনো দেখা যায় যে যে ডেটা অ্যানালিসিস করে তিনি ডেটা ইনপুট করেন না। ইনপুট করার জন্য অন্য মানুষদেরকে রাখা হয়, যারা কোশ্চেনিয়ার অথবা কোনো জায়গা থেকে ডেটা দেখে 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 ইনপুট করে। ইন দ্যাট কেসে দেখা যায় অনেক সময় যেটা ভুলভাবে ইনপুট হয়েছে, যেমন 100 জায়গায় 1000 হয়েছে, 500 জায়গায় 5000 হয়েছে। ইন দ্যাট কেসে কিন্তু ক্যালকুলেশন পুরোই উল্টোপাল্টা হয়ে যাবে, অনেক বেশি ভ্যারিয়েশন তৈরি হবে, অথবা ডেটা, অর্থাৎ সোজা কথা হচ্ছে ডেটাটা দিয়ে যে অ্যানালাইসিস হবে তা কারেক্ট হবে না। কিন্তু আপনি চাইলে এমন কিছু অপশন এখানে সেট করে দিতে পারেন, কিছু ক্রাইটেরিয়া এখানে সেট করে দিতে পারেন যে চাইলেই কেউ ভুল ডেটা ইনপুট দিতে পারবে না। যেমন আপনি যদি বলেন যে এখানে শুধু হোল নাম্বার ইনপুট করা যাবে, কোনো ফ্র্যাকশনাল ডিজিট এখানে ইনপুট করা যাবে না, সেটা আপনি এখান থেকে করতে পারেন। সেটা কিভাবে? সেটা করব আমরা ডেটা ভ্যালিডেশনের মাধ্যমে। তার জন্য আমরা ডেটার সেলগুলোকে সিলেক্ট করে রাখবো। সিলেক্ট করে আমরা চলে যাব ডেটাতে। ডেটা থেকে আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন। কিছুক্ষণ আগে ডেটা ভ্যালিডেশনে একটি কাজ দেখানো হয়েছে, এবার আমরা ইন ডিটেইল এর ব্যাপারে আলোচনা করব। ডেটা ভ্যালিডেশনে যদি আমরা ক্লিক করি, তারপর আমরা পেয়ে যাব একটি পপআপ বক্স। সেই পপআপ বক্সে আমরা দেখতে পাবো অ্যালাউ নামে একটি অপশন আছে। সেই অপশন থেকে আমরা চলে যাব হোল নাম্বারস। হোল নাম্বারসে ক্লিক করার পর তারা আমাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করছে, অর্থাৎ এটা হচ্ছে বিটুইন মিনিমাম টু ম্যাক্সিমাম। তো মিনিমাম ভ্যালুটা আমরা ধরেন বলে দিচ্ছি 1, আর ম্যাক্সিমাম বলে দিচ্ছি 100। তারপর যদি আমরা ওকে ক্লিক করি, তারপরে আমরা দেখব যে এখানে যদি আমরা 1 ইনপুট দেই এটি অ্যাকসেপ্টেড হচ্ছে, যদি 2 দেই অ্যাকসেপ্টেড হচ্ছে, যদি আমরা বলি 99 তাও অ্যাকসেপ্টেড হচ্ছে, যদি বলি 100 তাও অ্যাকসেপ্টেড হচ্ছে। কিন্তু আমরা যদি বলি 101 তাহলেই কিন্তু আর অ্যাকসেপ্টেড হচ্ছে না। সাথে সাথে আমাদের এক্সেল একটি মেসেজ দিচ্ছে, সেটি হচ্ছে দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ
দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। অর্থাৎ আমরা কিন্তু বলে দিচ্ছি যে 1 থেকে 100-র মধ্যে যত ডেটা আছে সেগুলো ইনপুট করা হবে, আর বাকি যে কোনো ডেটার জন্য সে এটি রেস্ট্রিক্ট করে দিবে। এখন যে ডেটা ইনপুট করবেন তিনি রিট্রাইতে গিয়ে আবার এটি ঠিক করে নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা পরবর্তী অপশনটির দিকে খেয়াল করি, সেটা হচ্ছে টেক্সট লেন্থ। আমরা একইভাবে সেলগুলোকে সিলেক্ট করে দিব, তারপর ক্লিক করব হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন থেকে আবারও এনি ভ্যালু থেকে আমরা চলে যাব টেক্সট লেন্থ। টেক্সট লেন্থ থেকে আমরা বলে দিব যে আমাদের টেক্সটের যে লেন্থ মানে লেটার সংখ্যা কত, মিনিমাম সংখ্যা কত, আমরা বলতেছি 3, তারপর এটা বলতেছি 5। যদি আমরা তারপর ওকে দিয়ে দেই, তারপর আমরা দেখব যে আমরা যদি এখন লিখি ALI আলী, অর্থাৎ এটা মাত্র 3টি লেটার দিয়ে গঠিত, অ্যাকসেপ্টেড। তারপর আমরা যদি লিখি আকাশ AKASH আকাশ, এটাও অ্যাকসেপ্টেড, কারণ এটি হচ্ছে 5টি লেটার দিয়ে গঠিত একটি নাম। তারপর এটা হচ্ছে যদি আমরা লিখি আকাশী AKASH, সরি একটু আই লাগবে এখানে, আই। দেখুন আবারও কিন্তু সেম টাইপের একটা মেসেজ দিচ্ছে। এখানে কিন্তু 6টি লেটার, 6টি লেটার যা হচ্ছে আমাদের কন্ডিশনের বাইরে। আমরা যে কন্ডিশনটি সেট করে দিয়েছিলাম সেটি ডেটাগুলো হবে 3টি লেটার থেকে 5টি লেটারের মধ্যে, কিন্তু এখানে আমাদের ইনপুট যিনি দিয়েছেন অর্থাৎ আমি দিয়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে 6টি লেটার। তো 6টি লেটার তো এখানে প্রযোজ্য হবে না, দ্যাটস ওয়াই এখানে আবারও সে ঠিক সেম টাইপের একটি মেসেজ সে দিচ্ছে। সেই মেসেজটি কি? সেই মেসেজটি হচ্ছে দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডেটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। আচ্ছা, এবার আমরা পরবর্তী অপশনে চলে যাই, সেটা হচ্ছে ড্রপ ডাউন লিস্ট। এটা সম্পর্কে আমরা কিন্তু জেনেছিলাম যে ড্রপ ডাউন লিস্ট কিভাবে তৈরি করে। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন যে এখানে কিছু নাম দেওয়া আছে, আমরা যদি একটা একটা করে লিখি যে USA, তারপর আমরা যদি লিখি বাংলাদেশ, এভাবে যদি আমরা লিখতে যাই ইট উইল টেক এ লং টাইম। কিন্তু আমরা যদি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করে ফেলি তাহলে কিন্তু আমরা খুব মানে মাউসের ক্লিকের মাধ্যমে আমরা করতে পারবো, আমাদের লিখতে হবে না। সেটার জন্য আমরা কি করলাম, সেলগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপর ডেটা ভ্যালিডেশনে গেলাম, ডেটা ভ্যালিডেশন থেকে আমরা চলে যাচ্ছি লিস্টে। লিস্ট থেকে আমরা বলে দিচ্ছি যে সোর্সগুলো কি, আমাদের লিস্টগুলো কি। সেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে আমরা জাস্ট এই নামগুলোকে সিলেক্ট করে দিলাম, তারপর আমরা জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের প্রতিটা সেলের পাশে কিন্তু আমাদের একটা অ্যারো সিম্বল চলে আসতেছে। তো অ্যারো সিম্বলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের লিস্ট চলে আসছে। জাস্ট আমরা USA দিলাম, কোনোটাতে আমরা হচ্ছে গিয়ে UAE দিলাম, তারপর আমরা বলতেছি যে আমরা বাংলাদেশ দিব, বাংলাদেশ। এবং এটাকে আবার চেঞ্জ করাটা খুব ইজি, জাস্ট আবার ক্লিক করব, আমরা বলতেছি না এটাও আমাদের বাংলাদেশ হবে। সো আমরা সাথে সাথে জাস্ট ক্লিকের মাধ্যমে আমরা আমাদের প্রবলেম সলভ করে ফেলতেছি। এবার একটা মজার জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে ইনপুট মেসেজ এন্ড এরর মেসেজ। ইনপুট মেসেজটা কি, সেটা হচ্ছে আমরা বলতে চাচ্ছিলাম যে only 1 to 100 is valid here। আমরা এর আগের বার যখন প্রবলেমটি এরকম একটা প্রবলেম সলভ করেছিলাম, সেখানে হচ্ছে শুধু হোল নাম্বার দিবে। তো হোল নাম্বার যখন আমাদেরকে তারা দিচ্ছিল, কিংবা হোল নাম্বার বাইরে যখন আমরা একটা কেউ যদি একটা, ধরুন আমি আবার একটু ভেঙে চড়ে বলি যে আমরা এবার সিলেক্ট করে দিয়েছিলাম আগের বার যে হোল নাম্বার হবে 1 থেকে 100-র মধ্যে। তো 100-র বাইরে যদি কেউ ইনপুট করতো কিংবা 1-এর নিচে যদি কেউ ইনপুট করতো, তাতে একটা মেসেজ দিত। সেই মেসেজটা আমরা চাইলে ম্যানুয়ালি সেট করে নিতে পারি এবং সেখানে বলে দিতে পারি কি মেসেজটা সেখানে হবে। তার জন্য আমরা ডেটাগুলোকে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর আমরা চলে যাব ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন থেকে ইনপুট মেসেজ। ইনপুট মেসেজ থেকে আমরা এখানে বলতে পারবো যে ওয়ার্নিং। ওয়ার্নিং এ গিয়ে আমরা ধরেন মেসেজটা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা যদি এখন ক্লিক করি প্রতিটা সেলের মধ্যে, তাহলে হচ্ছে প্রতিটা সেলের মধ্যে কিন্তু সে একটা ওয়ার্নিং দিয়ে দিচ্ছে যে এটা হবে অনলি 1 থেকে 100 এর ভিতরে। এখন তারপরেও কিছু কিছু মানুষ যেটা ভুল ইনপুট করবে, তাদের জন্য আমাদের একটা সতর্কবাণী আমরা সেট করে দিতে পারবো। তার জন্য আবার আমরা ডেটাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডেটা ভ্যালিডেশনে যাব, তারপর আমরা চলে যাব এরর মেসেজে। এরর মেসেজে কি আমরা লিখতেছি এরর, তারপর আমরা বলতেছি
যে এখানে যদি আবার সেম মেসেজটাই যদি আবার পেস্ট করে দেই, তারপর যদি আমরা ওকে দেই, তারপরে আমরা খেয়াল করব যে 1 এর জন্য তারা 1 অ্যাকসেপ্ট করছে, কিন্তু 101 এর জন্য কিন্তু আমরা কিন্তু সিলেক্ট ডেটাটাই ঠিক করে দিই। সরি, এবার আমরা ক্রাইটেরিয়া সেট করব। ডেটা ভ্যালিডেশনে যাব, সেখান থেকে আমরা সেটিংসে যাব, সেটিংস থেকে আমরা চলে যাব সেটিংস থেকে আমরা যাব হোল নাম্বার। হোল নাম্বারে গিয়ে আমরা বলতেছি যে 1 থেকে 100 এর মধ্যে আমাদের যে সকল ডেটা আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করো, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করো না। অ্যাকসেপ্ট যদি এর বাইরে কেউ যদি কিছু ইনপুট দেয় তাহলে তুমি আমাকে এই মেসেজটা দিবা। আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমরা যদি লিখি 1 অ্যাকসেপ্টেড, যদি বলি 2 অ্যাকসেপ্টেড, যদি বলি 101, সি মেসেজ চলে এসেছে। এর আগের বার আমাদের মেসেজটা ছিল অন্যরকম, আর এবার সরাসরি আমাদেরকে সেই মেসেজটাই দিচ্ছে যেটা আমরা সেট করে দিয়েছি, সেটা হচ্ছে only 1 to 100 is valid here। ঠিক এভাবেই আমরা চাইলে আমাদের সেলগুলোকে রেস্ট্রিক্টেড করে দিয়ে আমরা যে ডেটা ইনপুট দিবে তার জন্য কাজটাকে সহজ করে দিতে পারি, এবং এতে ডেটা খুব নির্ভুলভাবে ইনপুট হবে তার নিশ্চয়তা অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। আচ্ছা, এখন তো আমরা তো ডেটা ভ্যালিডেশন অপশনটা কিভাবে এখানে অ্যাপ্লাই করতে হয় তা জানলাম, কিন্তু এই অপশনটা যদি আমাদের প্রয়োজন না হয় সেটাকে আমরা কিভাবে রিমুভ করব? কোনো ব্যাপার না, সেটা একেবারেই সহজ। জাস্ট এখানে ধরেন আমাদের সেই ডেটা ভ্যালিডেশনের ফাংশনটি সিলেক্ট করা আছে, আমরা তাই এটাকে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ডেটা ভ্যালিডেশনে যাব, ডেটা ভ্যালিডেশন থেকে জাস্ট বলবো ক্লিয়ার অল। তো ক্লিয়ার অলে যদি আমি ক্লিক করি, এখানে আমাদের এই যে ডেটা ভ্যালিডেশনের ক্রাইটেরিয়া গুলো সিলেক্ট করা ছিল, তা আমরা বললাম যে ক্লিয়ার অল। ক্লিয়ার অলে ক্লিক করার পর সাথে সাথে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল। তারপর আমরা ওকে দিলাম। এখন কিন্তু আমাদের আর এখানে কোনো ডেটা ভ্যালিডেশনের কিছু নেই। আমাদের ডেটা ভ্যালিডেশনের ক্রাইটেরিয়া কি ছিল, যে আমরা 1 থেকে 100 এর বাইরে কিছু সেট করতে পারবো না। তা আমরা এবার 1 থেকে 1000 এর মধ্যে দেখি কি কি অবস্থা। হ্যাঁ, আমাদের কিন্তু ডেটা অ্যাকসেপ্ট করছে, তার মানে আমাদের এখানে ডেটা ভ্যালিডেশন রিলেটেড যে ফাংশনটি সেট করা ছিল সেটি এখন আর নেই। এবার চলে আসতেছি হাইপারলিংক। হাইপারলিংক একটা চমৎকার জিনিস, যেটা দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের কাজ করতে পারবো। যেমন আমরা লিখলাম ACI। এই ACI আমরা লিখলাম ঠিকই, কিন্তু এখানে আমরা ACI এর যে ওয়েব লিঙ্কটা আছে সেটাকে এমন ভাবে সেট করে দিব যে এটা নিজেই একটা বাটন হয়ে যাবে, এবং এখানে যদি আমরা ক্লিক করি সাথে সাথে আমাদের ওয়েব অ্যাড্রেসের ভিতরে সেটি চলে যাবে। তো এটা কিভাবে করব, তার জন্য আমরা লিঙ্কটি কপি করে নিয়ে আসছি। ধরেন আমরা লিখব ACI। ACI লেখার পর আমরা ওয়েব লিঙ্কের জন্য একটু অপেক্ষা করি। ধরেন আমাদের সামনে এই ওয়েব লিঙ্কটা আছে, এখন আমরা জাস্ট ওয়েব লিঙ্কটা কপি করে রাখলাম। তারপর হচ্ছে আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে লিঙ্ক নামে একটি অপশন আছে। লিঙ্ক নামে অপশনটিকে ক্লিক করার পর আমাদের সামনে একটি পপআপ বক্স চলে আসবে। সেই পপআপ বক্সে জাস্ট আমরা যে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ এটা সিলেক্ট আছে কিনা দেখব। তারপর হচ্ছে অ্যাড্রেসে গিয়ে জাস্ট আমরা আমাদের ওয়েব লিঙ্কটা পেস্ট করে দিব। তারপর যদি আমরা ওকে দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ফাইলটা অথবা এই টেক্সটটা একটা লিঙ্কে পরিণত হয়ে গেছে। এবার যদি জাস্ট আমরা ক্লিক করি, তাতে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটের ভিতরে এই লিঙ্কের মাধ্যমে সে চলে গেছে। এখন কথা হচ্ছে যে আমরা এই হাইপার লিঙ্কে কি করে আবার রিমুভ করতে পারি। সেটা একদমই সহজ। জাস্ট আমি ক্লিক করে ফেলেছি। জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে রিমুভ হাইপারলিংক। রিমুভ হাইপারলিংকে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে আমার লিঙ্কটা এটার ভিতর থেকে ইরেজ হয়ে যাবে। আর এভাবেই আমরা হাইপারলিংক সেট করার মাধ্যমে আমাদের কাজকে খুব সহজ করতে পারি। ডেটাবেস তৈরি করার ক্ষেত্রে এটা বেশ কাজে আসতে পারে। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে বিগ ডেটা অ্যানালাইসিস। বিগ ডেটা অ্যানালাইসিসের জন্য আমরা একটা মজার অপশন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পিভট টেবিল। আসুন আমরা এক্সেল ফাইলে এটি খুঁজে বের করি।
Here we go. আমাদের সামনে একটি বিশাল ফাইল আছে, একটি বিশাল ডেটা সেট আছে। সরি, সেই বিশাল ডেটা সেটে কতগুলো ডেটা আছে আমরা একটু দেখি। নিচে যদি যাই আমরা দেখতে পাবো সেখানে প্রায় 28,000-এর উপরে ডেটা রয়েছে। এই 28,000 ডেটা দিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমরা কিভাবে কাজ করতে পারবো? আমাদেরকে একটা প্রিকশন খেয়াল রাখতে হবে, যে এখানে প্রিকশনের মধ্যে আমরা লিখে দিয়েছি যে ডেটা সেট অবশ্যই কোনো মিসিং ভ্যালু থাকতে পারবে না। অর্থাৎ আমাদের এই ডেটার মধ্যে যদি কোনো মিসিং ভ্যালু থাকে তাহলে আমরা পিভট টেবিল ব্যবহার করার মাধ্যমে যে বিগ ডেটা অ্যানালাইসিস করতে চাই তা সঠিকভাবে করতে পারবো না। শুধু তাই নয়, এখানে কোনো মার্জড সেল থাকতে পারবে না। মার্জড সেল কি সেটা আপনি নিশ্চয়ই অবশ্যই জানেন। তো মার্জড সেল যদি থাকে তাহলে সুন্দরভাবে কাজ করা সম্ভব হবে না। আর তারপরে আমরা খেয়াল করব যে যদি আমরা বড় ডেটা নিয়ে কাজ করি তবে একটা নতুন ওয়ার্কশিট নিব, আর যদি ছোট ডেটা নিয়ে কাজ করি তাতে আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটে সেই কাজগুলো করতে পারবো। সেটা কিভাবে করে আমরা আসুন একটা একটা করে দেখি। প্রথমে হচ্ছে ডেটাগুলোকে আমরা সিলেক্ট করে নিচ্ছি কন্ট্রোল এ প্রেস করার মাধ্যমে। তারপর আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা সর্ববামে দেখতে পাচ্ছি যে পিভট টেবিল নামে একটি অপশন আছে। পিভট টেবিলে যদি আমরা ক্লিক করি আমাদের সামনে চলে আসবে একটি পপআপ বক্স। সেই পপআপ বক্সে আমরা বলতে চাচ্ছিলাম যদি ডেটা সেটগুলো অনেক বড় হয় তাহলে আমরা চলে যাব নিউ ওয়ার্কশিটে। তো আমরা জাস্ট ওকে ক্লিক করলাম। ওকে ক্লিক করার পর আমাদের সামনে চলে আসছে একটি পিভট টেবিল। পিভট টেবিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের সেই পিভট টেবিল, এবং সেই আদলে কিছু অপশন তৈরি হয়েছে। সেই অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটা সেটের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো ছিল সেই ভ্যারিয়েবল গুলো ঠিক এখানেও রয়েছে। আমরা এটাকে একটু নাম চেঞ্জ করে এটা রাখি পিভট। এখন আমরা যদি এই পিভট টেবিলে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আমাদের সামনে কিছু অপশন আছে। সেই অপশনের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেই ভ্যারিয়েবল গুলোর নাম এখানে রয়েছে। তারপর আমরা ঠিক নিচে যদি খেয়াল করি তাহলে দেখব যে ফিল্টার নামে একটি অপশন আছে এবং আছে কলাম, রো এবং ভ্যালুস। তো আমরা ধরুন ব্র্যান্ডকে কলামে ড্র্যাগ করে নিয়ে আসলাম, আমাদের এখানে চলে আসলো। তারপর আমরা চলে আসতেছি রোটাকে রিজিয়নে সেট করলাম। এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভ্যালুর মধ্যে অবশ্যই নিউমেরিক ভ্যারিয়েবল দিতে হবে। সেখানে কিন্তু আমাদের রিজিয়ন এটা কিন্তু নমিনাল ভ্যারিয়েবল, এরকম নমিনাল ভ্যারিয়েবল এখানে কাজ করবে না। সো আমাদের এখানে কোয়ান্টিটি থেকে আমরা ড্র্যাগ করে কোয়ান্টিটিকে নিয়ে আসলাম এবং আমরা দেখলাম যে আমাদের অলরেডি একটা টেবিল তৈরি হয়ে গেছে। অর্থাৎ অলরেডি বিষয়টা অ্যানালাইসিসও হয়ে গেছে। সেটা কিরকম? আমরা এখানে দেখতে পাচ্ছি যে যে ডেটাগুলো দিচ্ছে, যেমন সেন্ট্রালের আন্ডারে এডিডাস কি পরিমাণ সেল হয়েছে তার সাম এখানে শো করছে। এটা কিন্তু সাম ভ্যালু, অর্থাৎ যতগুলো সেল হয়েছে এডিডাস সেন্ট্রালে তার সবগুলোর যোগফল এখানে দেখাচ্ছে। সিমিলারলি ম্যাক্সিয়ার, নাইকি, পুমা, একইভাবে ইস্ট রিজিয়নের কি অবস্থা, নর্থ রিজিয়নের কি অবস্থা। অর্থাৎ আমরা কিন্তু আমাদের একটি কমপ্লিট অ্যানালাইসিস করা ডেটা এখানে দেখতে পাচ্ছি। একটা সুন্দর টেবিল কিন্তু আমাদের এখানে সে তৈরি করে দিচ্ছে। আমরা চাইলে এখান থেকে, এখানে তো শুধু কোয়ান্টিটির জন্য আমরা রেখেছি, আমরা চাইলে অ্যামাউন্টের জন্য এটা করতে পারি, অথবা দুটো জিনিসকেও আমরা একসাথে রাখতে পারি। দেখেন আমাদের কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে এডিডাসের জন্য প্রথমে দিচ্ছে সাম অফ কোয়ান্টিটি, তারপর দিচ্ছে সাম অফ অ্যামাউন্ট। এখন কোশ্চেন হতে পারে আমরা সাম চাই না, আমরা অন্য কিছু চাই। আমরা সাথে সাথে সেটাকে চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা যদি এই অ্যারোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে ভ্যালু ফিল্ড সেটিংস নামে একটি অপশন আছে। তো ভ্যালু ফিল্ড সেটিংস এ যদি আমরা যাই সেখানে আমরা সামকে পরিবর্তন করে কাউন্ট দিতে পারি। কাজে এটাকে যদি আমরা সিলেক্ট করি কাউন্ট, তাহলে হচ্ছে কতবার এটা সেল হয়েছে সেই ব্যাপারে ইনফরমেশন তখন আমাদেরকে দিবে। সিমিলারলি আমরা পরেরটার জন্য করতে পারি। আমরা এখান থেকে কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট, তারপর হচ্ছে কিছু স্ট্যাটিস্টিক্যাল ভ্যারিয়েবল এখানে আছে, যেমন হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টুল, কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল এখানে আছে, যেমন স্ট্যান্ডার্ড ভেরিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েশন, এগুলোও এখানে আমরা করতে পারবো আমাদের পছন্দ মতো। তাহলে আমরা এখান থেকে আমাদের প্রবলেম সলভ করতে পারবো। আমরা কাউন্টটাকে সরিয়ে দিচ্ছি। আমাদের সামনে এরকম একটা অপশন, মানে এরকম একটা টেবিল আছে। এই টেবিলটাকে আমরা চাইলে, এই টেবিল থেকে আমরা চাইলে ঠিক তার পাশেই আমরা এটার চার্ট তৈরি করতে পারি। তার জন্য আমরা টেবিলটাকে সিলেক্ট করলাম। টেবিলটাকে সিলেক্ট করার পর আমরা ডিজাইনে চলে যাব, আমরা অ্যানালাইজে চলে যাব। অ্যানালাইজ থেকে পিভট চার্ট এই অপশনটাকে যদি আমরা ক্লিক করি তাতে আমাদের
রিকমেন্ডেড যে চার্ট গুলো আছে সেগুলো আমরা এখান থেকে পাবো। ধরেন আমরা এখান থেকে কলাম চার্টটা তৈরি করতে চাই, তো আমরা কলাম চার্টটা ক্লিক করলাম, আমাদের কলাম চার্ট তৈরি হয়ে গেল। আমরা এটাকে আর ম্যানিপুলেট করলাম না, আমরা চাইলে এটাকে আমাদের পছন্দ মতো ম্যানিপুলেট করে নিতে পারি। এটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া বলতে আমি ম্যানিপুলেট বুঝাচ্ছি। তো আমরা এটা কিছু করলাম না। তো এখান থেকে যদি আমরা ব্র্যান্ডে ক্লিক করি তাহলে হচ্ছে ফিল্টার ওপেন হয়ে যাবে। তো আমরা এই ফিল্টার থেকে হচ্ছে ধরেন এডিডাসটা জানতে চাই, শুধু এডিডাসে ক্লিক করলাম, সাথে সাথে এডিডাসের জন্য যে অবস্থান যে টেবিলটা সেটাও এখানে তৈরি হয়ে যাচ্ছে এবং আমাদের চার্টটাও এখানে দেখাচ্ছে। আবার আমরা যদি আবার আগের ফরম্যাটে ব্যাক করতে চাই তাহলে আমরা অল সিলেক্টে যাব, তারপর ওকে দিব, আমরা চলে আসবে। কিন্তু এটাকে আরো স্মার্টেস্ট ওয়েতে প্রেজেন্ট করা সম্ভব। যেমন আমরা যদি এটাকে ক্লিক করি, মানে এই চার্টটাকে ক্লিক করি, তারপরে আমরা যদি অ্যানালাইজে যাই তাহলে আমরা দেখতে পারবো ইনসার্ট স্লাইসার নামে একটি অপশন আছে। স্লাইসার সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যদি কারো আইডিয়াতে আবার একটু প্রবলেম থাকে তাহলে হচ্ছে প্রথম আমাদের যে ভিডিওটি ছিল সেশন 1-এ সেটা আপনারা দেখে আসতে পারেন। এটা বেশ বেসিক লেভেলের নলেজ, তারপরেও হচ্ছে আমরা এটা দেখাই আবার। তো এখানে হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ছিল হচ্ছে রিজিয়ন আর হচ্ছে ব্র্যান্ড। তা আমরা ব্র্যান্ড আর রিজিয়ন এই দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের সামনে এরকম দুটো বক্সের মতো আসছে। এই বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টার রিজিয়ন এই রিলেটেড একটা বক্স। তো আমরা এটাকে একটু সুন্দর করে অর্গানাইজ করে পাশাপাশি রাখি। এখন আমরা যদি এই সেন্টারে ক্লিক করি সাথে সাথে সেন্টার রিলেটেড যত রকমের ডেটা আছে সেটা দেখাচ্ছে, যদি ইস্টে ক্লিক করি ইস্ট রিলেটেড ডেটা দেখাচ্ছে, এট দ্য সেম টাইম আমাদের গ্রাফটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি এখানে ক্লিয়ার ফিল্টারে ক্লিক করি তাতে আমাদের এখান থেকে ফিল্টারটা রিমুভ হয়ে যাচ্ছে। একইভাবে আমরা ব্র্যান্ডের জন্য এটা করতে পারবো। আচ্ছা, যদি এমন হতো যে আমরা একটাতে ক্লিক করছি এবং সাথে সাথে আমাদের এগুলোও ফিল্টার হচ্ছে, মানে এই দুটো স্লাইসার একসাথে কোলাবোরেটেড হয়ে আছে, তাহলে কেমন হতো? নিশ্চয়ই চমৎকার। তো আমরা এটা করার জন্য যে কোনো একটা স্লাইসারকে ক্লিক করব, তারপর আমরা অপশন নামে একটা নতুন অপশন দেখতে পাবো। সেই অপশনের মধ্যে আমরা দেখতে পাবো যে রিবনের মধ্যে ঠিক বাঁয়ের দিকে একটি অপশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে রিপোর্ট কানেকশন। রিপোর্ট কানেকশনে যদি আমরা ক্লিক করি তাতে আমরা দেখতে পাবো যে এটা সিলেক্ট আছে কিনা। জাস্ট সিলেক্ট না থাকলে ওকে করে দিব। আবার এটাতে ক্লিক করব, ক্লিক করে রিপোর্ট কানেকশনে যাব, দেখবো এটা ওকে আছে কিনা, জাস্ট ওকে করে দিব। তারপর আমরা যদি সেন্টারে ক্লিক করি তারপর আমরা দেখতে পাবো যে সেন্টার ওয়াইজ সবকিছু দেখাচ্ছে। মানে হচ্ছে আমাদের সেন্টারের মধ্যে আমাদের যে পাঁচটা ব্র্যান্ড আছে সে তাদেরকেও দেখাচ্ছে। আবার যদি এই সেন্টার থেকে আমরা শুধু এডিডাসের অবস্থা দেখতে চাই তো আমরা এডিডাসের অবস্থাও দেখতে পারবো। আচ্ছা, এটা তো গেল হচ্ছে একটা ডেটার জন্য আমরা দেখলাম। একটা পিভট টেবিলের জন্য আমরা কি একাধিক পিভট টেবিল তৈরি করতে পারি? হ্যাঁ, আমরা একাধিক পিভট টেবিল তৈরি করতে পারবো, কিন্তু তার জন্য আমাদের বারবার পিভট টেবিল অন করতে হবে না। জাস্ট আমরা একটা ট্রিকের মাধ্যমে এটা করতে পারি, সেটা হচ্ছে জাস্ট আমরা এই পিভট টেবিলটাকে কপি করে আমরা জাস্ট নিচে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরেকটা পিভট চার্ট তৈরি হয়ে গেছে। আচ্ছা, একটা মজার বিষয়, যদি আপনাদের এই অপশনটা কখনো আপনারা ক্রস করে দেন এবং তারপর তো এটা খুঁজে পাওয়া বেশ মুশকিল হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, জাস্ট এটাকে ক্লিক করবেন, ক্লিক করে অ্যানালাইজে চলে যাবেন। অ্যানালাইজ থেকে আপনি চলে যাবেন যে ফিল্ড লিস্ট। ফিল্ড লিস্টে যদি ক্লিক করেন তাহলে সাথে সাথে এটা আবার চলে আসবে। এখন আমরা উপরের যে এই পিভট টেবিলটা ছিল সেটা তৈরি করেছিলাম ব্র্যান্ড আর রিজিয়ন দিয়ে, আর এই পিভট টেবিলটা আমরা তৈরি করতে চাচ্ছি ডিফারেন্ট কিছু দিয়ে। আমরা এবার রিজিয়নের পরিবর্তে অন্য কিছু দেই, মান্থ দিই। তো মান্থ ওয়াইজ ব্র্যান্ডগুলোর কি অবস্থা সেটা দেখতে চাই। দেখতে ওটা ভালো লাগছে না, আমরা ব্র্যান্ডটাকে রোতে নিয়ে আসি এবং মান্থকে নিয়ে যাই কলামে। তো আমাদের কিন্তু এটা এখন একটা সুন্দর ডেটা দিচ্ছে। যদি একটু বড় লাগছে সমস্যা নেই, আমরা এখন এটার জন্য আবার আলাদাভাবে একটা চার্ট তৈরি করব। তার জন্য আমরা চলে যাচ্ছি অ্যানালাইজ থেকে আমরা চলে যাব পিভট চার্ট। পিভট চার্ট থেকে ধরেন এবার আমরা লাইন চার্টে ক্লিক করলাম। তো লাইন চার্ট থেকে আমরা একটা লাইন চার্ট নিয়ে আসলাম। আমাদের লাইন চার্ট দেখাচ্ছে, যদিও চার্টটা খুব একটা সুন্দর দেখাচ্ছে না, তারপরে আমরা ব্যাপার না, আমরা এটা দিয়ে কাজ করতে পারবো। তো
সরি। এখন ঘটনা হচ্ছে যে আমরা যদি এরকম চাই যে এটা স্লাইসারের মাধ্যমেই দুটো পাই চার্ট, সরি, দুটো পিভট টেবিলকে আমরা একসাথে কোলাবোরেট করব, সেটা কিন্তু পসিবল। তো আমরা এটার জন্য ক্লিক করতেছি কি, অ্যানালাইজে যাচ্ছি, অ্যানালাইজ থেকে ইনসার্ট স্লাইসার। ইনসার্ট স্লাইসারে গিয়ে আমরা এই দ্বিতীয় যে পিভট টেবিলটা আছে সেখানে কিন্তু আমরা আহ, দুটো ভ্যারিয়েবল নিয়ে কাজ করেছি, একটা হচ্ছে আমাদের ব্র্যান্ড আর একটা হচ্ছে মান্থ। তো আমরা এই দুটো স্লাইসারকে অন করলাম। কোথায় রাখবো? নিচে রাখি। আর প্রথম যেই টেবিলটা ছিল সেটার জন্য আমাদের আহ, আমাদের যে দুটো ভ্যারিয়েবল ছিল সেটা হচ্ছে গিয়ে সেটা ছিল ব্র্যান্ড আর হচ্ছে রিজিয়ন। তো যেহেতু আমাদের ব্র্যান্ড অলরেডি আছে তাই আমরা ব্র্যান্ডটাকে আর নিলাম না, শুধু আমরা নিব রিজিয়ন। তো আমরা ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর আমাদের শুধু রিজিয়নের স্লাইসারটা ওপেন হয়ে গেছে। এবার আমরা এই স্লাইসার গুলোকে, অর্থাৎ এই পিভট টেবিলের সাথে এই পিভট টেবিলটা কানেক্টেড করে দিব। ব্যাপারটা একদম সহজ। স্লাইসারটাকে ক্লিক করলাম, তারপর অপশন থেকে আমরা চলে যাব রিপোর্ট কানেকশনে। রিপোর্ট কানেকশন থেকে যে পিভট টেবিল দুটো যদি সিলেক্টেড না থাকে দুইটাকে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিব। সিমিলারলি আমরা নিচেরটার জন্য ক্লিক করব। নিচেরটার জন্য আমরা জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে রিপোর্ট কানেকশন। রিপোর্ট কানেকশন থেকে আমরা জাস্ট দুটো পিভট টেবিলকে অ্যাড করে দিব, অ্যাড করে দিয়ে ওকে দিয়ে দিব। আবারও যদি আমরা মান্থে ক্লিক করি, মান্থ থেকে আমরা চলে যাব রিপোর্ট কানেকশন। রিপোর্ট কানেকশন থেকে আমরা পিভট টেবিল দুটোকে চেক না করা থাকলে আনচেক করে দিব। এবার আমরা দেখব ম্যাজিক। আমরা যদি একটু জুম আউট করি আমাদের জন্য, তাহলে আর একটু বেটার হয়। আমি সেন্টারে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একসাথে সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার যদি জানুয়ারিতে ক্লিক করি তাহলে জানুয়ারির জন্য আমাদের টেবিল দুটো একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার আমরা যদি এডিডাসে ক্লিক করি তাহলে আমরা দেখব যে সেন্টার, জানুয়ারি এবং এডিডাসের কি অবস্থা, সেটাও কিন্তু আমাদের একসাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক এভাবে কিন্তু আমরা আমাদের পিভট টেবিল দিয়ে আমরা খুব সুন্দরভাবে বিগ ডেটা অ্যানালাইসিস করতে পারি, যা আমাদের অনেক কঠিন কাজকেও খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে হেল্প করবে। এখন আমাদেরকে একটা মজার জিনিস আপনাকে বলে নিই, সেটা হচ্ছে যে এই যে আমাদের এক একটা সাম আসছে, সেই সামগুলো যে সকল ডেটা নিয়ে এই সামেশনটা তৈরি হয়েছে সেটাকে কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারবো। আমরা জাস্ট এটাকে যদি ডাবল ক্লিক করি তাহলে আমাদের সামনে একটা নতুন ডেটা টেবিল বা একটা ডেটা সোর্স তৈরি হয়ে যাবে। সেই ডেটা সোর্সের মধ্যে আমরা দেখতে পারবো এডিডাসের ক্ষেত্রে সেন্টার রিজিয়নে যে সকল ডেটাগুলো দিয়ে এই অ্যামাউন্টটা সাম হয়েছে সেই অ্যামাউন্ট গুলো, অর্থাৎ সেটা কিন্তু অলরেডি সর্টেড একটা ফাইল, টোটালি সর্টেড একটা ফাইল আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো আমরা চাইলে এই ডেটাগুলো দিয়েও পরবর্তীতে ফার্দার কাজ করতে পারবো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পিভট টেবিল অলওয়েজ তার যে সোর্স ডেটা হচ্ছে এই যে আমাদের মেইন ডেটা ছিল সেটার সাথে কানেক্টেড। এবার আমরা ড্যাশবোর্ডের মাধ্যমে কিভাবে ডেটা প্রেজেন্ট করতে হয় সেটা দেখব। তা আমরা একটা নতুন ওয়ার্কশিট নিচ্ছি। সেই ওয়ার্কশিটে গিয়ে আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করব। তার জন্য আমাদের এই যে গ্রিড লাইনগুলো আছে সেগুলোকে ইরেজ করতে হবে। তার জন্য আমরা চলে যাব ভিউতে। ভিউ থেকে আমরা গ্রিড লাইনটাকে আনচেক করে দিলেই আমাদের এরকম একটা প্লেন একটা শীট চলে আসবে। তারপর আমরা এখান থেকে একটা এই সেলটাকে একটু ডিফারেন্ট কালার করে দিই, ব্লু না, আমরা এটাকে সরি, এটাকে অ্যাশ কালার করে দিই। এবং আমরা ঠিক এখানে
আরেকটা সেলের মধ্যে এটা অ্যাশ কালার করে দিয়ে আমরা এটাকে কি করলাম, ছোট করে দিচ্ছি। এবার আমরা চলে যাব ঠিক পরবর্তী আমাদের পিভট টেবিলে। পিভট টেবিল থেকে আমরা এই চার্টটিকে নিয়ে আসলাম, নিয়ে এসে পেস্ট করে দিলাম। তারপর এটাকে আমরা একটু ছোট করে নিই, ছোট করে জাস্ট এই বরাবর সেট করে দিচ্ছি। এবং এই চার্টটাকেও কপি করে এনে আমরা জাস্ট এখানে পেস্ট করে দিব। সরি, আমাদের আসলে কপিটা হয় নাই, জাস্ট কপি তারপর পেস্ট। হচ্ছে না কেন? এই যে আমাদের এটা আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা এটাকে একটু ম্যানিপুলেট করে নিই। ম্যানিপুলেট করার পর আমরা আবার চলে যাচ্ছি আমাদের এই স্লাইসার গুলোকে আমরা দেখি কপি করতে পারি কিনা। কাট এন্ড হচ্ছে পেস্ট। সরি আমরা স্লাইসার গুলোকেও কপি করে নিয়ে আসতে পেরেছি। এবার স্লাইসার গুলোকে যদি আমরা ঠিক পাশাপাশি রেখে আমরা যদি ডেটা প্রেজেন্টেশন দিতে চাই, তাদেরকে আমরা পারবো না? হ্যাঁ, আমরা পারবো। ধরেন এখন আমরা ডেটা প্রেজেন্টেশন দিতে চাই, যেখানে আমাদের শুধু স্লাইড গুলো থাকবে। আমরা জাস্ট সেন্টারে ক্লিক করতেছি, আমাদের ডেটার যে চার্ট গুলো সেগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার ক্লিক করতেছি ইস্ট ওয়াইজ আমাদের চার্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর আমরা জানুয়ারিতে ক্লিক করতেছি, জানুয়ারি ওয়াইজ আমাদের ডেটা দেখাচ্ছে। ঠিক এভাবে কিন্তু আমরা ডেটা প্রেজেন্ট করতে পারি। এখন প্রশ্ন হতে পারে যে চার্ট গুলো তো বেশ ছোট, সেটা কি আমাদের ডেটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে ভালো কোনো ভিজুয়ালাইজড ঠিক মতো হবে কিনা? হ্যাঁ, হবে। কারণ হচ্ছে যে আমরা যখন প্রজেক্টরের মাধ্যমে ডেটা প্রেজেন্টেশন দেই কিংবা কোনো প্রেজেন্টেশন দেই, তখন আমাদের স্ক্রিনটা অনেক বড় থাকে। তো তখন আমাদের জন্য এই যেই চার্টগুলো থাকবে সেগুলো অনেক বড় বড় দেখাবে। তো আমাদের এই ডেটা প্রেজেন্টেশন যদি আমরা এইভাবে দিতে পারি, আমাদের যদি এইভাবে আমরা ড্যাশবোর্ড তৈরি করতে পারি, তাতে আমাদের চার্ট নতুন করে ডেভেলপ করে পাওয়ার পয়েন্ট স্লাইডে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা ঠিক এক্সেল থেকেই ডেটার সাথেই আমরা আমাদের প্রেজেন্টেশন কমপ্লিট করতে পারবো। আর এই ছিল আমাদের আজকের সেশন। আশা করি সবাই বেশ ব্যাপারটা এনজয় করেছেন, কিছু শিখতেও পেরেছেন। আশা করি আপনাদের এই শিক্ষা আপনাদের ক্যারিয়ার এবং আপনাদের সফলতার ক্ষেত্রে অন্যতম নিয়ামক ভূমিকা পালন করবে। আজ এতটুকুই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।